বুড়িগঙ্গার মাঝখানে যদি আপনি আমাকে কোনো প্রজেক্ট দেন যে নাফিস ভাই আপনি এই প্রজেক্টটা আছেন, আমি স্টিল ইনভেস্ট করব। রিয়েলি স্কেল আপ করতে চাই বিজনেস ভাই, দুইটা জায়গায় প্লেইং ফিল্ড সবার সমান। আপনি এগুলা করবেন না, আপনি এটা করতে পারবেন না, আর আপনি দিন শেষে বলবেন ইমেল কাজ করে না। ইমেল ইজ জাস্ট এ টুল ব্রাদার। এটা খুব ভালো কথা বলছিস। দুইটা জিনিস কি কি জানিস? ইনস্টাগ্রামে তাকাইতেছে না, কারণ কি অন্যরা যত করতেছেন তা আমার করার দরকার কি? 80% অফ এন্টারপ্রেনার্স ড্রিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকের এপিসোডটা স্পেশালি তাদের জন্য যারা বিজনেস করতেছেন এবং বিজনেসে কস্ট এফিশিয়েন্ট ওয়েতে আপনি কিভাবে বিজনেসকে স্কেল আপ করবেন, বড় করবেন। আপনারা শুনে আসতেছেন বিভিন্ন জায়গায় কন্টেন্ট, পার্সোনাল ব্র্যান্ডিং, কিন্তু কিভাবে করতে হয় ভাই, কোথা থেকে শুরু করবেন? আপনার অ্যাড কস্ট বেড়েই যাচ্ছে, আপনি ব্র্যান্ড ঠিক মতো বিল্ড করতে পারতেছেন না, স্টোরি টেলিং কিভাবে করবেন? আচ্ছা, আমি কোন ওয়েতে আমি তাহলে বেশি করে আমি কাস্টমার কাছে পেতে পারবো, গ্রহণযোগ্যতা বাড়বে, ক্রেডিবিলিটি বাড়বে, আমি বেশি করে লিডস পাবো ভাই। ট্রাস্ট দিবে কাস্টমার আমাকে, আই উইল বিকাম আ ব্র্যান্ড। সহজ কথা, একদম সোজা কথা। মানে আমরা যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে কিভাবে ব্র্যান্ড হইতে পারবেন, এই প্রত্যেকটা ট্রিক্স। এবং আমি নিজেও এই ইন্ডাস্ট্রিতে 11 বছর ধরে এই ইন্ডাস্ট্রি আছি, সাজ্জাদও আছে, এবং আমরা প্রচুর নিজেদের বিজনেসেস আছে, আমরা কন্টেন্ট করতেছি, এই যে পডকাস্ট করতেছি, সাজ্জাদ বিভিন্ন বিজনেসের সাথে জড়িত, অনেক বছর ধরে কনসাল্ট করতেছে, কর্পোরেটে ছিল। তো সব কিছু এই পুরো পডকাস্টে জ্যাম প্যাকড একটা পডকাস্ট হবে। খাতা কলম নিয়ে একদম রেডি থাকেন, কারণ এক একটা আমি কোনো ফ্লাফ বা কোনো একদম অ্যাকশন পয়েন্টস আমি দিব ইনশাআল্লাহ। যে আপনি আজকে থেকে শুরু করে নেক্সট 30 দিন, নেক্সট 30 ডেজ আপনি এইটা করেন। যদি রেজাল্ট না পান, প্লিজ আপনি কমেন্টে এসে একটু কিছু বলে দিয়ে যান। হ্যাঁ, একদম হইতেছে 30 ডেজের মধ্যে আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ড, আপনার বিজনেসকে একটা ব্র্যান্ড তৈরি করবেন কিভাবে, প্রত্যেকটা ফর্মুলা বাট এটা শুনে এই এপিসোডটা আবারও আমি বলি, এই এপিসোডটা তাদের জন্য না যারা জাস্ট পয়েন্ট নিবে কিন্তু অ্যাপ্লাই করবে না। রাইট, তাহলে কোনো লাভ হবে না। ওকে সাজ্জাদ, তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে শুরু করি। হোয়ার ডু উই স্টার্ট? অলরাইট, সো একদম ফার্স্ট থিং সেটা হচ্ছে, ভাই আমি কেন একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করব, মানে অ্যাজ এ পার্সন কেন আমি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে হবে, অথবা ভাই আমি বেচতেছি, ভাই আমাকে বেচতে দেন, আমি কেন ব্র্যান্ড বানাইতে হবে ব্যবসাটাকে, বিজনেসটাকে আমি জাস্ট নট অ্যাজ এ সেলসম্যান না থেকে আমি কেন বিজনেসকে ব্র্যান্ড বানাইতে হবে। সো 2 থিংস, কেন পার্সোনাল ব্র্যান্ড, কেন বিজনেস অ্যাজ এ ব্র্যান্ড, প্লিজ। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? এক্সাম্পলটা হইতেছে ডিসেম্বরের 16 বা 17 তারিখ, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। তো আমি একটা ছবি পোস্ট করি, সেটা হচ্ছে আমি একটা কনটেক্সট দেই, এবং তুইও সেখানে ইনভলভ, যে আমরা একটা ল্যান্ডের শেয়ার, আমরা ল্যান্ড শেয়ারে সবাই মিলে আমরা একটা ল্যান্ডের প্রজেক্ট করবো, রাইট? সো ওখানে ওই প্রজেক্টে 45টা শেয়ারস ছিল, রাইট? সো আমি 16 বা 17 তারিখ, আমার ঠিক মনে হয় 17 তারিখ, 17 ডিসেম্বরে আমি পোস্ট করলাম একটা ছবি, জাস্ট একটা নর্মাল ছবি, ওখানে একটা ক্যাপশন দিছি। আমি ওখানে বলতেছি না যে কি আমি আসেন আমরা শেয়ারস নেই সেই, জাস্ট আমি প্রথমে একটা গল্প বলছি, মানে লিটারালি which I really meant। আমি সুন্দর, I was very authentic, গল্পটা বলছি, অ্যান্ড দেন লাস্টে একটুকু বলছে যে আমাদের কিছু আমাদের শেয়ারস বাকি আছে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ইউ ক্যান জয়েন আস। ভাই বিশ্বাস করবে না, এরপরে আমি এমন কলস নক আসা শুরু করতেছে। এটা আমি কিন্তু ল্যান্ডের ব্যাপারে আমার এত আমি জানতাম না বা জানি না, তুই এটা জানিস ভালো করে, কিন্তু আমি এতটুকু জানি যে কি আমার যারা পার্টনার্স আছে তারা ল্যান্ডের ব্যাপারে এক্সপার্ট, and I trust them। সো আমি ভাই বিশ্বাস করবি না, সেদিন সারা দিন খালি কল। সেদিন আমরা উই অল রিমেম্বার যে ঘুমানোর সময় না। ইভেন একজন আমাকে এইভাবে ফোন দিয়ে বলতেছে যে উনি বলতেছে আমি 2টা শেয়ার নিব। আমি বলতেছি যে কি ভাই কেন নিবেন, আমি যদি আপনার টাকা মাইর দিয়ে দিই কেন? বলতেছে দেখেন ভাই, আপনি যদি পদ্মা নদীর মধ্যে কি জানি বলছে, বুড়িগঙ্গার মাঝখানে যদি আপনি আমাকে কোনো প্রজেক্ট দেন যে নাফিস ভাই আপনি এই প্রজেক্টটা আছেন, আমি স্টিল ইনভেস্ট করব, আমি স্টিল আপনার সাথে আছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখলাম যে ও আল্লাহ এটা কি হইতেছে। এবং সবাই বলতেছে ভাই আমি এখানে আছি জাস্ট বিকজ অফ ইউ, আমি এখানে আছি জাস্ট বিকজ অফ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো
তখন আমি বুঝতে পারছি, তখন আমি ট্রু টেস্টটা পাইছি যে ও আচ্ছা পার্সোনাল ব্র্যান্ডিং এর আমি কি কখনো পোস্ট করছি আগে যে আমি ল্যান্ডের সাথে ইনভলভ? আমরা তো সবসময় যে, আর এটা তো আমার কোনো না। বিজনেসও না। আর এটা কিন্তু এরকম না, মনে কর ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এর ভাষায় বলে না, আগে ফানেল ক্রিয়েট করছি, বহুদিন হ্যাঁ, ধরে অ্যাওয়ারনেস হ্যাঁ, ক্রিয়েট আমি করেছি, কিছুই তো ল্যান্ড করিনি। না, কিন্তু ব্যাপারটা আসলে ঘটেছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ড তাহলে কি? রেপুটেশন, একটা মানুষ আরেকটা মানুষকে বিশ্বাস বিশ্বাস করা, রেপুটেশন, বিশ্বাস। দ্যাটস ইট। সো তখন আমি বুঝতে পারছি, এবং মানুষের সাথে যখন ডিরেক্টলি কথা বলছি তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা তার মানে কিছু একটা হইতেছে। তো আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটা আমরা চাই যে অন্যরা মানে আমার একটা ভিশন হইতেছে বাংলাদেশ থেকে যেন অ্যাটলিস্ট, যদি আমি বলি বাংলাদেশে কয়টা গ্লোবাল ব্র্যান্ডস আছে যারা পার্সোনাল ব্র্যান্ডস, ধর প্রফেসর ডক্টর ইউনুস, হি ইজ এ ব্র্যান্ড, রাইট? ট্রু। আমাদের বাংলাদেশ থেকে কয়টা ব্র্যান্ড হয়ে দাঁড়াতে পারছে ট্রু। যে বলতে পারবো যে কি হ্যাঁ বাংলাদেশ থেকে এটা একটা ব্র্যান্ড হয়েছে, পার্সোনাল ব্র্যান্ড। ইলন মাস্ক, এটা তো আমেরিকান ব্র্যান্ড, রাইট? এ কি বাংলাদেশি ব্র্যান্ড? এটা আমেরিকান ব্র্যান্ড। সো আমি চাই বাংলাদেশ থেকে, আমার একটা ভিশন হইতেছে বাংলাদেশ থেকে 1 লক্ষ, অ্যাটলিস্ট 1 লক্ষ ব্র্যান্ডস তৈরি হয়। এখন দিস ইজ নট এ ইজি জব, দিস ইজ এ ভেরি অফকোর্স টাফ জব। এখন এই জায়গাটাতে উই ডাইসেক্ট যাচ্ছে কিভাবে করা যেতে পারে। ফ্যান্টাস্টিক। তুই সেকেন্ড যে কোয়েশ্চেনটা করছিলি খুব সুন্দর, যে তাহলে বিজনেস ব্র্যান্ড দরকার কি? মানে একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড হ্যাঁ, আমার কেন পার্সোনাল দরকার, ব্র্যান্ড। আর বিজনেসকেও আমি কেন হ্যাঁ, ব্র্যান্ড business- বানাবো? আমি এখানে খুব সুন্দর একটা কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটা আমার স্টুডেন্টসরা করে যে ভাই আমি কি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবো নাকি আমি বিজনেস ব্র্যান্ড তৈরি করবো, Nice. তাই না? হ্যাঁ। তো এখানে আমার একটা সে আছে, সেটা হইতেছে বা অপিনিয়ন আছে। দেখ তোর সাথে একটা কুইজ খেলি, হ্যাঁ? কুইজটা হচ্ছে আচ্ছা তুই ঘরের বাজারকে আগে চিনেছিস নাকি জামশেদ মজুমদারকে আগে চিনেছিস? ইন্টারেস্টিং। বলতো। জামশেদ মজুমদার। জামশেদ মজুমদার। হ্যাঁ। জামশেদ মজুমদার was more popular than ঘরের বাজার, ট্রু। and he made it popular, ট্রু। correct? ইয়েস। আচ্ছা তুই এটা আমাকে বল যে তুই খালিদ ফারহানকে আগে চিনিস নাকি প্যাসিভ জার্নালকে আগে চিনিস? খালিদ ফারহান। আইমান সাদিককে আগে চিনিস নাকি 10 মিনিট স্কুলকে আগে চিনিস? আইমান। সো আগে কিন্তু পার্সোনাল ব্র্যান্ড যে তৈরি করছে, রাইট, তার নিজের পার্সোনাল ব্র্যান্ড। তুই ওই যে বোটের এক্সাম্পল, ওই যে শার্ক ট্যাঙ্কের যে বোট, এক্স্যাক্টলি আমান গুপ্তা। আমান গুপ্তা তো নিজেই বলে যে তার শার্ক ট্যাঙ্কে আসার পরে হ্যাঁ, না এটা এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ব্র্যান্ড আগে আসছে নাকি পার্সোনাল ব্র্যান্ড আগে আসছে, মানে বিজনেস ব্র্যান্ড আসছে নাকি পার্সোনাল ব্র্যান্ড আসছে, এইটা এভাবে সাফল করতে পারে। বাট পার্সোনাল ব্র্যান্ড আনডাউটেডলি বিশাল সাপোর্ট দেয়। যেমন বোটের ওনার দেখে তাকে শার্ক ট্যাঙ্কে ডাকছে, ঠিক আছে, বাট শার্ক ট্যাঙ্কে আসার পর তার এইরকম সেলসটা এক্সপোনেনশিয়াল হয়ে গেছে। এক্সপোনেনশিয়াল আছে। তার মানে আমাদের আইডিয়ালি কি করা উচিত? ডেফিনেটলি উই অল নিড টু হ্যাভ পার্সোনাল ব্র্যান্ডস অ্যান্ড অলসো হ্যাভ বিজনেস ব্র্যান্ডস। যেমন তুই যদি দেখিস একটা এক্সাম্পল, আজকে আমরা কেস স্টাডির মতো করে চিন্তা করে আমরা অনেক এক্সাম্পলস হয়তো আজকে তুলে ধরবো। ধর এসএ কর্পোরেশন বা এসএসসি, রাইট? ওখানে ফারিয়া আপু আছেন, রাইট, আহনাফ ভাই আছেন। তো উনারা কিন্তু ভ্লগিং শুরু করছেন, একটা লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করছে এবং মানুষ পাগলের মতো ওনাদেরকে ভালোবাসে, ওনাদের কাছে প্রোডাক্টস নাই। আমি আরো এক্সাম্পল দিতে পারবো, ধর এরকম কিন্তু ভুরি উনারা কিন্তু উম্মে কুলসুম পপি আপু কিন্তু আগে স্টার্ট করেন, মানে ওনার বিজনেস আগে স্টার্ট হয়েছে, তারপর প্রিমিয়াম ফ্রুটস ওনারা করতেছিলেন। হ্যাঁ, কিন্তু বিজনেসটার মধ্যে যখন কন্টেন্ট ঢুকে গেল, হ্যাঁ, তারপর যখন পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হয়ে গেল, রাইট। এইবার তোকে আরেকটা মজার কথা বলবো, তাহলে বলতে পারি আচ্ছা এরকম কি কোনো এক্সাম্পল আছে যে তাহলে প্রথমে বিজনেস ব্র্যান্ড তৈরি হয়েছে তারপরে পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়েছে? আমাদের সবার পরিচিত একটা ব্র্যান্ড আছে, পিৎজা বার্গ। মীর মেহেদি ভাই, যাকে নিয়ে আমরা একটা পডকাস্ট করছিলাম, আমি বলবো যে কি মীর মেহেদি ভাইকে চিনার আগে আমি কিন্তু পিৎজা বার্গকে সবাই চিনছে, রাইট? সো বা বাইরের দেশে এরকম অনেক ব্র্যান্ডস আছে যারা এগুলা হর হামেশাই করতেছে, ডুওলিঙ্গো থেকে রায়নিয়ার, এখন আমরা যদি ইনস্টাগ্রাম, আপনি এনভিডিয়ার বড় করে এনভিডিয়া সবাই চিনে পরে, এখন তো এনভিডিয়ার কি সিইও তো এখন অনেক সেই চরম পপুলার। আর ইলন মাস্কের কথা বাদই দিলাম, ইলন মাস্কের কথা তো আমি বাদই দিলাম, মানে ওটার এই কেস স্টাডি শুনতে শুনতে তো মানুষ হয়ে গেছে। সো তোর কোয়েশ্চেনটা যেটা বলতেছিলি যে বিজনেস ব্র্যান্ড কেনই বা দরকার, তাই না? দেখ আমরা সব ব্র্যান্ডস যেগুলো আছে, সেই ব্র্যান্ডস গুলো বা কোম্পানি বা হোয়াটএভার উই সে, তার একটা জিনিসের জন্য ফাইট করে ভাই, বলতো কি? রেভিনিউ, সেলস, রাইট। সো একটা জিনিসের জন্য ফাইট করে, সেটা হইতেছে তোর মাইন্ডের জন্য, তোর মাইন্ডের একটা স্পেসের জন্য। আমরা বলি না যে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেসটা কি? তার মানে আমি যখন পিৎজা বলবো, আমি যেন পিৎজা বার্গের নামটা আগে উঠে। এটা করার জন্য আমার সবসময় ব্র্যান্ড ভিজিবিলিটিটা সবচেয়ে বেশি আমার প্রয়োজন হবে। বলে যে আমি
ধর যে আমি এখন একটা এক্সাম্পল দেই, লেটস সে আমি হইতেছে আইফোন হইতেছে একটা প্রোডাক্ট, রাইট? আমি আইফোন এখন কেনার সামর্থ্য লেটস আমার নাই, কিন্তু যেদিন সামর্থ্য হবে আর যেদিন আমি পটেনশিয়াল কাস্টমার হবে সেদিন আমি আইফোনই চুজ করি। দ্যাটস দ্য গেম, দ্যাটস দ্য গেম। সো বিজনেস ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ড দুটোরই বেনিফিটস আছে, এবং বিজনেস ব্র্যান্ডের আমি একটা শর্টকাট বলে দিই, যে অনেকে বলে যে ভাই আমি বিজনেস ব্র্যান্ড তৈরি করতে চাই, সবই ঠিক আছে, হোয়াট আর সাম শর্টকাটস, আমার কোথায় যাওয়া উচিত? কারণ অনেকে ভয় পায় যে ইউটিউব তো অনেক টাফ, এটা অনেক টাফ, সেগুলো আমি সব ক্র্যাক করে ফেলবো, সব আমি আস্তে আস্তে বলে দিব। বাট আপনি যদি শর্টকাট চান যে ভাই আমি বিজনেস ব্র্যান্ডের আমার ব্র্যান্ড ভিজিবিলিটি বানাবো, ব্র্যান্ড ভিজিবিলিটি মানে বেশি মানুষজনই দেখে, দের ইজ এ শর্টকাট, সেটা হইতেছে শর্ট ফর্ম কন্টেন্ট। ধুমায় শর্ট ফর্ম কন্টেন্ট বানাবেন, ধুমায় শর্টস, রিলস, টিকটক, আইজি, হোয়াট এভার, জাস্ট কিপ অন মেকিং ইট, নাম্বার ওয়ান। এবং এইটা প্রচুর নাম্বার ওয়ান মানুষের কাছে মনে হয় এই ব্র্যান্ডটা তো চিনা চিনা লাগতেছে, এই যে ব্যাপারটা আছে না, যে অনেকে আছে যে আমাকে যখন রাস্তাঘাটে অনেকে চিনে, আপনি কি ভাই বা ফুডপান্ডা তখন হয়তো অর্ডার দিচ্ছে, হচ্ছে কি ভাই আপনি কি ইউটিউব করে নাম হয়তো বা চিনে না, কিন্তু কি চিনা চিনা লাগে, দেখছি কোথায়, দ্যাটস অল ইউ নিড। সো এইটা যখন আমরা ডিসিশনটা নিব যে আমি এইটা চুজ করবো নাকি ওইটা চুজ করবো, আমরা সব সময় ফ্যামিলিয়ার ব্র্যান্ড চুজ করি, এন্ড দ্যাটস ওয়াই উই অল নিড এ বিজনেস ব্র্যান্ড এন্ড পার্সোনাল ব্র্যান্ড, অফকোর্স। এইখানে তুই যে বললি মাত্র যে ভাই বিজনেসটা আপনি ব্র্যান্ড যখন বানাবেন আপনি এই লেভারেজ পাবেন, এর এগেই যদি আমি এটা না করি তাহলে কি কি হয়, এরকম খুব বাজে বাজে কয়েকটা পরিস্থিতি আমি দেখছি, এবং জাস্ট একটা শেয়ার করবো, প্লিজ একটা দুটা শেয়ার করবো। সেটা হচ্ছে মনে কর 8 বছর 9 বছর ধরে ব্যবসা করে যাচ্ছে কোনো পার্টিকুলার সেক্টরে, হ্যাঁ, মানে কাপড় চোপড় সেক্টরে, হ্যাঁ, বিক্রি করতেছে, যতবারই ডিসকাউন্ট দেয় সেল হয়, ডিসকাউন্ট না দিলে সেল হবে না। এটা ওয়ান অফ ইউর ক্লায়েন্টস? তো ডিসকাউন্ট দিতে দিতে এমন এক অবস্থা, ডিসকাউন্ট হ্যাজ বিন সো মাচ গ্রান্টেড, ব্র্যান্ডের ফেস হয়ে গেছে মনে কর ডিসকাউন্টেড প্রোডাক্টেরই একটা অবস্থা। এরপরে যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে মানুষের কাছে যেহেতু তাদের অবস্থান বর্তমানে শুধুমাত্র কি নিয়ে ডিসকাউন্ট দিবে এবং তাদের প্রোডাক্ট মানুষ নিবে, সো আশেপাশে অন্যান্য যারা আছে তারা তাদের অনেক পরে এসে তাদের চেয়ে একটু বেশি ডিসকাউন্ট দিয়ে কিন্তু সেই কাস্টমারদের নিয়ে চলে যাচ্ছে, বিকজ লয়্যালটির তাদের কানেকশন ছিল শুধুমাত্র ডিসকাউন্ট। অন দ্য আদার হ্যান্ড কেউ যদি 8-9 বছরের জার্নিতে ব্র্যান্ডিংটাকে প্রপার ইউটিলাইজ করতো, তাহলে তার আশেপাশে নতুন নতুন যারাই আসতো না কেন, যদি বিশাল গ্রাউন্ড ব্রেকিং কোনো আইডিয়া বা ইউএসপি নিয়ে না আসতে পারতো, কখনোই তাকে শেক করতে পারতো না, তাই না? কারণ ব্র্যান্ডের সাথে তখন ততদিনে তৈরি হয়ে যায় কি আনশেকেবল একটা লয়্যালটি, একটা কানেকশন তৈরি হয়। দোস্ত, এখানে আমার একটা কথা আছে, আমি শেয়ার করি। হ্যাঁ, সেটা হইতেছে যে কি, একটা জিনিস আমি যেটা সবাইকে রেকমেন্ড করি, আমাদের আশেপাশে যেই ধর অনেক ফ্রেন্ডস আছে যারা বিজনেস করে, সবার সাথে একটা জিনিস বলি যে ভাই তুই সব এন্টারপ্রেনারের সাথে একটা কথা বলবি এবং একটাই প্রবলেম সবাই ফেস করবে, দেখিস, খেয়াল করিস। হ্যাঁ, আমি এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্লিজ আপনাদের অ্যাকশন পয়েন্টসে লিখে রাখেন। তার আগে আমি বলবো যে আমি সিরিয়াসলি বলতেছি, আমরা যদি আমাদের কস্ট এফিশিয়েন্ট করতে চাই, আমরা যদি রিয়েলি স্কেল আপ করতে চাই বিজনেস, ভাই দুইটা জায়গায় প্লেইং ফিল্ড সবার সমান, মানে আপনি বড় ব্র্যান্ড হন আর ছোট ব্র্যান্ড হন, এটা কোনো ম্যাটার করবে না। এই দুইটা জিনিস কি কি জানিস? একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে এআই। আমি মনে করি প্রত্যেকটা কোম্পানির এআই ডিপার্টমেন্ট থাকা উচিত, আর একটা হচ্ছে কন্টেন্ট ডিপার্টমেন্ট থাকা উচিত। আমি অনেকে মনে করতে পারে যে ভাই আমি তো বিজনেস করি, ব্যবসা করি, আমিও করতেছি, তুইও করতেছিস, ভাই আমরা তো ব্যবসা করতেছি, আমাদের হাতে তো সময় নাই। যেমন আমার আন্ডারে হয়তো বা বেশ অনেক এমপ্লয়িজ আছে আলহামদুলিল্লাহ, এবং অনেকগুলো ভেঞ্চার্স আমি চালাইতেছি অ্যাট দ্য সেম টাইম। তো আমি কন্টেন্ট বানাবো কিভাবে? তো এটার একটা শর্টকাট হইতেছে, ওটা পরে বলবো, তার আগে মানুষের এখন ওকে বকা দিবে। হ্যাঁ, না বলতেছি যাতে করে আপনার একটু পর পর্যন্ত থাকেন, আমি ওটা বলবো। তার আগে আমি আরেকটা জিনিস আমি একটু বলে রাখি। তুই যেটা বলে নিয়েছি কি, আমরা অনেক অ্যাড ডিপেন্ডেন্সি হয়ে যাই দোস্ত, অ্যাড ডিপেন্ডেন্সি হয়ে যায়। আমি অনেকে একজন উদ্যোক্তা আমাকে বলতেছে, ভাই আমি কম খরচে কিভাবে কন্টেন্ট বানাতে পারি। এই যে যেমন তোর তো এটা স্টুডিও, রাইট? এটা ব্র্যান্ড মার্কেট স্টুডিও, এখানে তো অনেকে আসে শুট টুট করে, তো সুন্দর, তোর এখানে আসলে যখন তো সুন্দর শুট টুট ভালো, কিন্তু সেই হয় ভাই কস্টিংটা তো তুই কিন্তু খুব রিজনেবল করে রাখিস, ভাই কস্টিং কেমনে করে একটু কস্টিং কমানো যায়। হ্যাঁ, তা আমি বললাম যে ভাই আপনি অ্যাডের পিছনে কত টাকা খরচ করেন? সে বলতেছে যে ভাই অ্যাডের পিছনে
ধর সাপোজ $1,000 সে খরচ করে। আমি বললাম যে আপনি যে মাসে অ্যাডের পিছনে $1,000 খরচ করছেন সেই মাসে আপনি কন্টেন্টের পিছনে কত টাকা খরচ করছেন? বলছে ভাই ডলারের হিসাব করলে হয়তো বা $200। আমি বললাম যে এই যে $1,000 এটা আপনি এই জন্য বিশ্বাস করতেছেন কারণ আপনি নগদ পাচ্ছেন, কিন্তু এই যে $200 আপনি ইনভেস্ট করতেছেন এটা হয়তো বা নগদ পাচ্ছেন না, বাট এইটা আপনাকে জমতে থাকবে, জমতে এটা আপনাকে অ্যাসেট হতে থাকবে, কিন্তু অ্যাসেট হতে থাকবে। সো আমি বলবো যে কি আপনি যে আমি এটা আমার একটা রুল অফ থাম যে $100 আছে, এই $100 শুধুমাত্র ফেসবুকের উপরে ভাই ঢাইলেন না, এই $100 ভাগ করেন। $100 লেটস সে আমি $50 ফেসবুকের জন্য বরাদ্দ। আমি কথা যখন বলবো আমি তখন ম্যাথ দিয়ে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানে আমি একটু ভুজুং ভাজুং আমি কন্টেন্টের সাথে আসি এই জন্য শুধু কন্টেন্ট আর ব্র্যান্ডিং আমরা করি না ভাই, আমি পুরা ম্যাথ দিয়ে আমি বুঝাবো জিনিসটা। $100 মধ্যে $50 লেটস আমি অ্যাডস এর পিছনে খরচ করলাম। আমাদের আরো অ্যাভিনিউস আছে, আমরা কিন্তু এক্সপ্লোর করি না, শুধু কন্টেন্ট না। আমরা যেটাকে বলি লিডস মানে কি, যে সামওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন আস আমাদের কাছে আসতেছে। আচ্ছা, তো লিডস নার্চারিং ক্ষেত্রে আমি মনে করি আমরা ম্যাক্সিমাম ইনক্লুডিং মাইসেলফ আমরা ভালো করতে পারি না। মানে এই যে কনভারসেশন, এই যে আপনারা যারা দেখতেছেন, ধরেন আপনারা কিন্তু আপনাদের সাথে আমাদের একটা কনভারসেশন হয়, আমরা কমেন্ট করতেছি, মানে আপনাদের সাথে কিন্তু যারা দেখতেছেন একটা রিলেশনশিপ বিল্ড হয়। আমরা আপনাদের সাথে দেখা হয়, মেট্রো রেলে দেখা হয়, এখানে রাস্তাঘাটে অডিয়েন্সের সাথে দেখা হয়, খুব অ্যাপ্রিশিয়েট করে, না উই রিয়েলি লাভ ইউ ফর দ্যাট। সো আপনাদের সাথে কিন্তু একটা রিলেশনশিপ আমার ডেভেলপ হচ্ছে, আপনার একটা নার্চার করতেছে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমরা সাধারণত নার্চারিংটা করি না। তো নার্চারিং আমি কিভাবে করতে পারি, রাইট? এখন এখানে কিছু সিস্টেম আছে, আমি একটু বলি। সেটা হলো যে আমরা যেটা ফার্স্ট অফ অল করবো, প্রথমত আমরা অ্যাড কস্টের ধর বাজেট $100, সেটাকে ধর করলাম $50, কথার কথা। তারপরে আমি কন্টেন্টের জন্য রাখলাম $30, $20 আমি রাখলাম অন্য যাবতীয় অল্টারনেটিভ মার্কেটিং বা কমিউনিকেশন মেথডস। যেমন ফর এক্সাম্পল ইমেল মার্কেটিং আমরা কিন্তু কেউ ঠিক মতো করে করি না। হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিন্তু ভেরি আন্ডার ইউটিলাইজড। হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিন্তু আমরা ঠিক মতো করি না। ইভেন টিকটক, হ্যাঁ ইউর রাইট, টিকটকটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। টিকটক আমি নিজে পার্সোনালি ওইভাবে করে, মানে আমি কোনগুলোর কথা বলতেছি যেগুলো আমি মোটামুটি বলতে পারবো যেখান থেকে মোটামুটি রিটার্ন আসতে পারে। টিকটকটা নতুন করছে, তো যার কোনো টার্গেটিং এর ব্যাপারে আমি জানি না। মানে মাই ক্লায়েন্ট has got a very good result from TikTok as well. So can you tell, acha maybe we can talk about it later. আমি একটা পয়েন্ট আমি লিখে রাখলাম। মানে আমি বলবো যে যাদের টিজি টিকটকে আছে they should explore TikTok as well. তাহলে খুব ভালো একটা পয়েন্ট দিয়েছে। আমরা টিকটক নিয়েও ডেফিনেটলি আমরা আলোচনা করবো, ওটা তুই একটু শেয়ার করিস। আমিও একজনের কাছে শুনছি, বাট আমি ওটা নিয়ে পরে যাচ্ছি। সো আমি জাস্ট সিম্পলি এখন আমাদের যারা অনেকে দেখতেছেন হয়তো বা ফেসবুক কেন্দ্রিকই হয়ে গেছে আমরা। ইভেন আরো ওয়ার্স্ট কি, কিছু ক্লায়েন্টস আমার এরকমও আছে যারা শুধু ফেসবুকে তাদের প্রেজেন্স আছে, ইভেন ইনস্টাগ্রাম পেজও নাই। এবং ছোটখাটো না, বড় ব্র্যান্ড, বিশ্বাস মানে অনেকে বিশ্বাস করলে অবাক হবে ভাই, জাস্ট বড় ব্র্যান্ড ইনস্টাগ্রামে তাকাইতেছে না। কারণ কি, অন্যরা হয়তো বা করতেছে না, এই জন্য অন্যরা যত করতেছে তা আমার করার দরকার কি, কিন্তু ওই জন্য ফেসবুকে টাকা বার্ন করতে রিটার্ন আর বেশি আসতেছে না এটা। সো ওটার আমরা সলিউশন সব একটা করে দিচ্ছি। সো আমরা $50 মধ্যে $30 লেটসে কন্টেন্টে ইনভেস্ট করলেন। আপনি ধরেন $10 বলেন, $20 বলেন, অল্টারনেটিভ চ্যানেলস যেটা আমরা বলতেছিলাম হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা এসএমএস হতে পারে, ইমেল হতে পারে। ইমেল বলা হচ্ছে যে কি সবচাইতে বেশি রিটার্ন দেয় ইমেল। হ্যাঁ, এটা আমি ইন্টারন্যাশনালিও দেখি, কিন্তু বাংলাদেশে প্রবলেম হচ্ছে, আমি যখন আমার টিমের সাথে এবার আমাদের যখন এই যে আমরা বুট ক্যাম্প লঞ্চ করতেছি, তখন আমি বললাম যে এইবার আমরা ইমেল মার্কেটিং করব, মানে কমিউনিকেশনটা ইমেলে হবে। তা আমরা নার্চার করব, সবকিছু করব, এবং আমরা একজন এক্সপার্টও হায়ার করছি। তো আমার টিম থেকে সবাই বলতেছে একযোগে যে ভাই ইমেল মার্কেটিং ওয়ার্ক করে না, বাংলাদেশে করবে না। আমি বলতেছি যে কি, আমি আবার একটা এমন মানুষ যে সবকিছু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই। যেমন পডকাস্টও তো হওয়ার কথা ছিল না, বাংলাদেশে পডকাস্ট কিসের জন্য হবে? এইগুলা বাংলাদেশে ব্র্যান্ড কনসালটেন্সি বিজনেস হবে না, রাইট? আমাকে বলছিল তাই না, ফ্রম ডে ওয়ান অনেকে। এক্স্যাক্টলি। সো আলহামদুলিল্লাহ, তুই মানুষ পরামর্শ শুনে টাকা দিবে না, রাইট? আলহামদুলিল্লাহ। আমি ছোটখাটো করতেছি, আলহামদুলিল্লাহ, আমরা দুজন মিলে করতেছি, মাশাআল্লাহ। আমার পোলাপান বলতেছে ভাই ইমেল মার্কেটিং করেন না, এটা আপনাকে কোনো রিটার্ন দিবেন না। আমি বললাম যে তুমি কি ডেইলি ইমেল দেখো, পড়ো, একবার হলো চেক করো? হ্যাঁ দেখি। তো তুমি যদি দেখো তো হোয়াই আর ইউ অ্যাজিউমিং যে মানুষ কেউ দেখতেছে না?
মানে আমরা অ্যাজিউম কেন করতেছি ফর সাম রিজন বাংলাদেশি আমরা যারা মার্কেটার্স আছে কেন জানি ইমেলটাতে ঠিকমতো করি ইমেল না। এখানে আমি একটা জিনিস দেখছি, বাংলাদেশে এটা কাজ না করার পেছনে আমি একটা রিজন জানি। আমি এটা যেহেতু এগুলো নিয়ে আমি কাজ করছি, মানে বাংলাদেশ থেকে দেশের বাইরের যখন ক্লায়েন্ট ধরা হচ্ছে তখন ইমেল মার্কেটিং করা হইলেও দেশের ক্লায়েন্ট ধরতে গেলে তখন ইমেল মার্কেটিং করা হচ্ছিল না। কেন হচ্ছে না এগুলো যখন একটু ঘাটাইতে গেলাম সবকিছু মিলে দুইটা, আমি একটা জায়গা পাইছি বন্ধু, আমি আই উড লাভ টু শেয়ার উইথ আওয়ার অডিয়েন্স। সেইটা হচ্ছে খুব সহজ সরল কথা, স্টোরি টেলিং। একটু কথা বুঝিস, বলে যে ইমেইলের ভিতরে আবার স্টোরি টেলিং, তুই এগুলো সব জানিস, তারপর আমি এভাবে বলছি। ইমেইল শুধু না, একটা ওয়েবসাইট কেউ লঞ্চ করলো, একটা ল্যান্ডিং পেজ অথবা একটা ইমেইলের সুন্দর করে একটা মানে আমার কাছে একটা ইমেল আসলো, ইমেলটা ওপেন করার পর আমাকে বা ইমেলের ওই টাইটেলটাই বা সাবজেক্টটাই বা ইমেলে ঢোকার পর আমি কি পাচ্ছি, নট অনলি দ্যাট, কখনো কোল্ড কলিং এর ক্ষেত্রে একটা ফোন কল অথবা কোনো একটা কন্টেন্ট যেইটাই আমার সাথে একটা ব্র্যান্ডের কানেকশন তৈরি করার সুযোগ দেয়, একটা এক্সপোজড হয়ে আমি টু দ্য ব্র্যান্ড, সে ওই সার্টেন মোমেন্টে আমাকে কোনো স্টোরি দিচ্ছে কিনা। স্টোরি মানে এটা না যে ও আমার বাপদাদার গল্প বললো, স্টোরি টেলিং এর ফ্রেমওয়ার্ক আছে অনেক কিছু সব জানিস। সহজ কথা, ও কি কোনো পেইন পয়েন্ট নিয়ে কথা বলতেছে কিনা, ওই পেইন পয়েন্টটা আসলেই ও দাম দিচ্ছে কিনা, ও ওইটার কোনো সলিউশন রাখছে কিনা, আমার জন্যই 100% এটা অ্যাপ্লিকেবল একটা সুন্দর জায়গা কিনা, এই জিনিসটা না হয়ে সাথে আরেকটা বলি না, আমরা একটা ফানেল বলি না, স্টোরি টেলিং কিন্তু একটা ফানেল তৈরি করে। এই ফানেলটাকে দেখা যায় কি না করে একটা ইমেইল আসে, মনে করি বিল্ডিং ফ্ল্যাট সেল করবে, ইমেইল আসে, ফ্ল্যাটের একটা ব্রোশার দিয়ে বুক নাও, ফোন করেন না, ইউ গোটা নার্চার, ইউ গোটা মেক আ স্টোরি। আপনি এগুলো করবেন না, আপনি এটা করতে পারবেন না, আর আপনি দিন শেষে বলবেন ইমেল কাজ করে না। ইমেল ইজ জাস্ট এ টুল ব্রাদার। খুব ভালো কথা বলছিস। এগুলো ফিগার আউট করছিলাম আমরা, উই ওয়ার্ক উইথ ফর এ কোম্পানি, ওদিকে যাবো না, তখন আমরা আলহামদুলিল্লাহ এগুলো ফিগার আউট করতে পারছিলাম এবং আমরা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে বাংলাদেশে এটা কেন কাজ করতেছে না, আমরা প্রপারলি এটা করতে পারি না। জাস্ট এই একই কারণে মানুষ বলবে ফেসবুকের অ্যাড কাজ করে না। ভাই, ফেসবুকের অ্যাড তো দিন শেষে কোনো অ্যাডের কিছু বাতাসের কিছু যায় না, এখানে একটা কন্টেন্টই তো যাবে। ইজ দ্যাট কন্টেন্ট মেকিং দ্য পারসন মানে হুকড। এনিওয়ে, তুই ইমেইলের কথা বলতেছিলি, যে আমি সরি ইমেইল থেকে আমি এদিকে চলে আসছিলাম বন্ধু। নট অনলি ইমেইল, এভরিওয়্যার স্টোরি টেলিং এর ফ্যান্টাস্টিক কিছু ফ্রেমওয়ার্কস আছে, ডিপেন্ড করতেছে কার জন্য বানাচ্ছি। আমি একটা জিনিস সবসময় দেখছি, আমি এটা লিখে রাখছিলাম, বড় করে লিখে রাখছি, কন্টেন্ট বানাইতে গিয়ে প্রথম কোয়েশ্চেন আগে করতে হয় কার জন্য, কার জন্য, কার জন্য। শুধুমাত্র ওই ব্যক্তিটা, ওয়াও, আরেকটা কথা, কার জন্য যখন বলা হয় কার জন্য, তখন খুব সুন্দর দেখি কি অনেকে খুব এডুকেটেড ভাবে ডেমোগ্রাফি তৈরি করতেছে যে বয়স এত, এরকম এডুকেশন, এই সেই। ঠিক হ্যাঁ, আপনার বিজনেস সাথে ওর কানেকশন নিয়ে আপনি কিছু, যেমন আমি তোকে একদম রিয়েল একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমরা 3টা এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে কাজ করতেছি, ব্র্যান্ড কনসালটেন্সি লিমিটেড। তার মধ্যে একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটার আমরা যখন ব্রেইনস্টর্ম করা শুরু করলাম তখন, এবং আমরা যখন অ্যানালাইজ করা শুরু করলাম, আমরা দেখলাম কি তারা অলরেডি মার্কেটে তাদের একটা ব্র্যান্ড ইমেজ আছে, তার মানে ব্র্যান্ড পজিশনিং হয়ে আছে। আমরা যখন ভালো মতো ঘাটাইতে গেলাম, আমরা দেখলাম কি ইট ইজ নট বাই ডিজাইন, ইট ইজ বাই ডিফল্ট। মানে তারা নিজেরা এইভাবে চিন্তা করে ব্র্যান্ডটার ওই ইমেজটা দাঁড় করায় নাই, মার্কেটে ওই ব্র্যান্ডের ইমেজটা দাঁড়ায় গেছে। আচ্ছা, তুই যখন নিজে থেকে কোনো একটা ডিজাইন ডেভেলপ করে, ব্র্যান্ডের একটা প্রপার গাইডলাইন ডিজাইন ডেভেলপ করে মার্কেটে না চালাস, পিপল তোকে যেভাবে পারসিভ করে নিবে কয়দিন পর সেটাই তুই, তাই না? তো সেই জায়গায় দেখা যাচ্ছিল মানুষজন তাদেরকে ধরে নিছে যে কম খরচের পড়ালেখার একটা জায়গা, ডিপ্লোমা করে এসে একটু পড়তে পারবো, একটা সুযোগ আছে, চাকরির পাশাপাশি পড়ার একটা জায়গা আছে। পড়ালেখা আরও অনেকগুলো রিজনস থাকে একটা মানুষ ইউনিভার্সিটিকে চুজ করার ক্ষেত্রে, সেগুলোর আশেপাশেও তারা নাই। যখন আমরা তাদেরকে টিজি ভাগ করে দিয়ে ফানেলগুলা দেখাইলাম, যেমন নাম্বার 1 আমরা বলতেছি যে ওয়ান অফ দ্য ফানেলের রিজন হবে হচ্ছে টু অ্যাট্রাক্ট দোজ পিপল যারা কিনা মনে করে
আমি এই ইউনিভার্সিটিতে পড়লে হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে পারবো। দিস ইজ এ টিজি। এর পাশাপাশি ওই সকল স্টুডেন্টরা যারা এখন মারাত্মক ক্যারিয়ার ফোকাসড, যারা বলতেছে যে ভাই আমি পাশাপাশি কিছু একটা শুরু করে দিব এবং আমি চাই একটা ফ্লেক্সিবিলিটি এই ইউনিভার্সিটির জন্য আমাকে পড়তে এবং আমার ক্যারিয়ারে খুব বেশি গাইড করে। সো এরকম আমরা এরকম টানতে টানতে 5-6 রকমের টিজি বের করছিলাম, যে টিজির কোথাও আমি লিখি নাই কোন এলাকায় থাকে। ডেমোগ্রাফি আর টিজি যখন ডিভাইড করে সবাই দেখি কি বয়স লেখে হইতেছে সে কোন এলাকায় থাকে, কিন্তু আমরা লিখতেছিলাম ওই ব্র্যান্ডের সাথে তার কানেকশনের ইন্টারেস্ট পয়েন্টের জায়গাগুলোকে টিজি হিসেবে বের করতেছিলাম। আমরা যখন এই টিজিগুলো অ্যানালাইজ করতে পারি বন্ধু, এবং টিজিরও আবার অনেকগুলো স্টেজ আছে, এগুলো তুই সব জানিস, যে ধরে নিলাম আমি এমন একটা ব্যক্তি যে কিনা জানেই না পৃথিবীতে এরকম কোনো প্রবলেম আছে, আমার অ্যাওয়ারনেস লেভেল একরকম আনঅ্যাওয়্যার। আমি এমন একটা ব্যক্তি যে জানে যে এরকম একটা প্রবলেম আছে কিন্তু সলিউশন আছে জানে না, তার জন্য কি সেম কন্টেন্ট? দুজনের জন্য কি একই কন্টেন্ট? আবার আমি এমন একজন ব্যক্তি যে জানে প্রবলেম আছে, দেয়ার ইজ এ সলিউশন, কিন্তু কার কাছে সলিউশন আছে আই হ্যাভ নো আইডিয়া। আবার এমন ব্যক্তি যে বলতেছে প্রবলেম আছে সলিউশন আছে, আর ওদের কাছে নাকি আছে, অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকায় না। অ্যান্ড দেয়ার আর পিপল প্রবলেম আছে, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েট না করলে বিজনেসটা বড় হবে না, প্রবলেম। সলিউশন কি? ও কন্টেন্ট বানানো দরকার, শেখা দরকার, আমার টিম মেম্বারদেরকে কন্টেন্ট ক্রিয়েশন শেখানো দরকার। হ্যাঁ, এবং জানে কার কাছে কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প আছে, ইম্প্যাক্ট একাডেমি, আই নো কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প আছে। তার জন্য কন্টেন্ট আর প্রথম ব্যক্তির জন্য কন্টেন্ট কি সেম? সো কন্টেন্ট বানানোর সময় টিজিটা কিভাবে অ্যানালাইজ করতেছি, কার জন্য বানাচ্ছি, দিস ইজ মানে অ্যাজ মাচ অ্যাজ ইম্পর্টেন্ট যেমনটা স্টোরি টেলিং। দোস্ত একটা জিনিস আমার খুবই খারাপ লাগে কি জানিস, যে আমরা এই অপরচুনিটি কস্টটা বুঝি না। অপরচুনিটি কস্ট বুঝি না বলতে, আচ্ছা আমি যদি কন্টেন্ট রেগুলার বানাইতাম, আমার যদি 50,000 ফলোয়ার্স থাকতো বা মানে কনসিস্টেন্ট একটা ভিউজ আসতো, হাউ মাচ উড আই হ্যাভ মেড? আমি কেমন কামাইতাম বা কেমন অপরচুনিটিস আমার কাছে। অপরচুনিটিস কি? এইটা আমরা ক্যালকুলেট করি না, কারণ আমরা দেখি না। আমরা তো সবকিছু নগদে বিশ্বাসী, যে এটা আসতেছে ওকে। ধর সাপোজ একজন 5 লাখ টাকা কামাচ্ছে, মেবি তার পটেনশিয়াল ছিল 20 লাখ কামানোর, যদি সে কন্টেন্ট বানাতো। ফর এক্সাম্পল, যেহেতু সে বানাচ্ছে না, সে জানে না, সে যে ঠিক আছে আমি তো 5 লাখ টাকায় আই এম ওকে উইথ দ্যাট, বাট প্রবাবলি তার 5-এর জায়গায় তার 20 বা 30 বা 50। ভাই পিৎজা বার্গ ইজ অ্যান এক্সাম্পল। পিৎজা বার্গের আমি তোকে সেলস এরিয়া বলতেছি না, বিকজ আই নো যে ওদের সেলস ইজ ইন CR ক্রোর ইন মান্থ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সো এরকম প্রচুর ব্র্যান্ডস আছে। আমি কার নাম দিব এখন বল, মানে আমি নাম না বলি, মানে যেমন এই যে যেটা বলতে যে কি উম্মে কুলসুম পপি, অফকোর্স ইনারা তো কেউ বলবে না, বাট হইতেছে আমি আমার ক্ষেত্রে দেখছি, আমি তোর ক্ষেত্রে দেখছি। ইভেন আমাদের একজন স্টুডেন্ট, তিনি হইতেছে প্রবাবলি শি ইজ ইন হার 50s, আমাদের বুট ক্যাম্প ব্যাচ 3 এর, ঠিক আছে, নাম না বলি আপুটার, শি ইজ ইন হার 50s, তার এখন 500,000 ফলোয়ার্স অন ফেসবুক, এবং আমি যদি নাম বলি অনেকে চিনেও যাবে তাকে, আমি নাম না বলি। 5.5 লাখ ফলোয়ার্স, আলহামদুলিল্লাহ। অনেকে বলবে ভাই এটা তো আমার জন্য, আমার তো আমি তো এটা তো ইয়াংদের জন্য, আমাদের জন্য। আমার কি আচ্ছা তাহলে হোয়াট অ্যাবাউট হার? তাহলে উনি কিভাবে ভালো করতেছে? অনেকে আবার মনে করে কি আমার মনে হয় DSLR লাগবে, আমার মনে হয় কম্পিউটার লাগবে, আমার মনে হয় এই লাগবে, আমার এই না। ও ভাই, তবে আমি একটা জিনিস বলে রাখি যে অনেক আছে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে রেগুলার যদি আপডেটস চাই, আমাদের ফ্রি একটা আমি নিউজ লেটার চালু করতেছি, আমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সো ইউ গাইস ক্যান সাইন আপ, ইটস কমপ্লিটলি ফ্রি। আই উইল শেয়ার অল দ্য টিপস ট্রিক্স, কিভাবে কি করবেন, একদম মানে ফ্রম দ্য স্ক্র্যাচ আমি আপনাদেরকে শিখাবো। টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ। অপেক্ষা কিসের? হ্যাঁ, কোনো টাকা লাগবে না। তো যাই হোক, তো আপুটার এরকম কথা বলতেছিলাম, তো অনেকে এরকম ডিফারেন্ট বলে। আমার কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের যারা ওনারা খুব ভালো মতো জানে, যে বলতেছিলাম ব্যাচ 4 যারা, যে আমাদের 5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, মনে আছে এই কয়েক মাস আগে। তো আমাদের তো মাঝখানে একটু গ্যাপ গেছে, বিকজ আমাদের বিজনেস একটু ঝামেলা গেছে। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে। তো 5 লাখ সাবস্ক্রাইবার্সের পরে আমি না একটা পোস্ট দিছিলাম যে আলহামদুলিল্লাহ 5 লাখ, আমি ওইটা জোর করে দিছিলাম। 5 লাখ সাবস্ক্রাইবার্স হওয়ার পরে আমার কোনো ফিলিংই আসেনি। একটু মনে করে দেখতো, 5 লাখ পরে আমার কোনো ফিলিংস আসেনি। একটু মনে করে দেখতো, তুই তো দিছিলি, আমি তো দেই না। তুই তো দেশ না, আরেকটা আরো খারাপ যে তুই তো দিস না। কিন্তু আমাদের আশেপাশের
এই মানুষগুলো যখন গ্রো করে আমি তখন এইটাই কিন্তু বলতে আমরা পারতেছি, চিৎকার করে দোস্ত, বলি। তুই জানিস না আমার যখন স্টুডেন্টসরা দেখলাম যে আমাদের স্টুডেন্টসরা পডকাস্ট শুরু করছে, এক স্টুডেন্ট খালিদ ফারহানের সাথে পডকাস্ট করছে, আরেক স্টুডেন্ট ডেলেজ খানের সাথে ডেলেজ একটা খান ভাইয়ের সাথে পডকাস্ট করছে, করছে, হ্যাঁ। আরেক স্টুডেন্ট এই অর্জন করছে, এইটা অর্জন করছে, সেটা অর্জন করছে। Sure, আমি কেউ একজন 1 লাখ সাবস্ক্রাইবার আছে সেলিব্রেট True, করতেছে, true, দ্যাট গিভস মি মোর True, হ্যাপিনেস true. যে ভাই আমার, কারণ আমার তো হয়ে গেছে, আমি তো প্রুফ করে দিছি যে পডকাস্ট আমার এস্টাবলিশ করে আমার তো হয়ে গেছে। True. তো আপনারা আগে এস্টাবলিশ করেন, আপনারা মানে ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো আলহামদুলিল্লাহ ওই জায়গাটা, তো যেটা আপুর কথা বলতেছিলাম না, যে আপুর এরকম ভয় পাইতেছিল, তো আমাদের কম্পিটিশন হয়েছে। কম্পিটিশনে দেখ, যেই মানুষটা কথা বলতে ভয় পাচ্ছিল, বুঝতেছে না কি করবে, সে আউট অফ 400 স্টুডেন্টস শি বিকেম নাম্বার 6। Can you নাম্বার imagine? 6। Unimaginable. শুধু একটা জিনিস, ভয় থাকা যাবে না। True. আমাদের এই পারফেকশনিজমের মধ্যে থাকে, আমি নিজেও পারফেকশনিজমের মধ্যে ভুগি। হ্যাঁ। ফর্বসের একটা রিপোর্ট আছে, বলে যে পারফেকশনিজম কিলস 80% অফ এন্টারপ্রেনার্স ড্রিম। এই পারফেকশনিজম দোস্ত, আমি 2021 সালের অগাস্ট মাসে নাফিস সেলিম চ্যানেলটা শুরু করি। অগাস্টে 2-4টা ভিডিও দিলাম, হ্যাঁ, খুব মনে কর ডেডিকেশন দিলাম। তারপরে সেপ্টেম্বর অক্টোবর একটা স্ক্রিপ্ট নিয়ে বসে আছি, আমার আর হাত চলে না। কারণ আমি রিসার্চ যখন করতেছি তখন হচ্ছে কোথায় শুরু করবো কোথায় শেষ করবো আমি আর বুঝতেছি না। কারণ দের আর সো মেনি থিংস, মানে নলেজ তো এমন একটা জিনিস যেটার শেষ নাই। না, হইতে আছে, branches হইতে কিন্তু আছে। যেতে থাকে। Branches যেতে- আমার মনে আছে গেরিলা মার্কেটিং নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। হ্যাঁ, আর খুব ভালো তো ছিল। তখন এই জায়গাটাতে তখন একটা চিন্তা হলো যে প্রতি উইকে একটা করে ভিডিও দিতেই হবে, ভালো হোক খারাপ হোক দিতেই হবে প্রতি উইকে। নভেম্বরের 12 তারিখে আমি শুরু করলাম দেওয়া, তারপরে কন্টিনিউয়াসলি দিতে 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 দিতে, ভালো হোক আর খারাপ হোক, ভালো হোক আর খারাপ, খারাপ হয় না, মাশাআল্লাহ। শো আপ। আমার প্রথম ভিডিওগুলো দেখবি, আমার মাইক্রোফোনের কিন্তু অবস্থা, মানে আমি জানতাম না কোন মাইক ইউজ করব। I know, আমার সবই ফার্স্ট দেখছি, ভিডিওসগুলো হ্যাঁ। দেখলে বুঝবি যে আমি ঘামতেছি। আমার লিটারালি ফার্স্ট ভিডিওতে আমার এখানে ঘামতেছি। হ্যাঁ, আমি একটা মুড়ির বয়মের উপরে ক্যামেরা রাখছি, ক্যামেরা রেখে তারপর ভিডিও করতেছি। ওই ভিডিওটা ঠিক হয়নি, এডিটর আমাকে বলে যে এটা কি পাঠাইছেন, চেঞ্জ করেন। আবার আমি আমি যেখানে আগে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তাও আমি প্যারা খাইতেছি। তো আমরা যারা একটা ভিডিও দেওয়ার পরে বা একটা কন্টেন্ট দেওয়ার পরে হবে না ভাই, আমি অনেক চেষ্টা করছি, হাউ ডু এক্সপেক্ট নেচারের রুলই হইতেছে যে পারসিস্টেন্টলি করবে সেই জিতবে ভাই। Excellent, excellent. সেটা আপনি বিজনেস হোক আর কন্টেন্ট হোক, যা ইচ্ছা তাই করেন। মোরাল অফ দ্য স্টোরি হইতেছে, আমি যেটাই করি না কেন আমাকে ভ্যালু দিতে হবে, ভ্যালু ভ্যালু ভ্যালু। সেটা আমি ইমেল করি ভাই, সেটা আমি ভিডিও বানাই, সেটা আমি হইতেছে একটা কপি বানাই, আমি যাই করি না কেন ভাই। ওই যে আমি বললাম না যে কি, আমি যখন ল্যান্ডের ওই যে জিনিসটা, আমি True. কিন্তু একটা স্টোরি True. সিরিয়াসলি বলতেছিলাম, ওই স্টোরিটা মানুষ কানেক্ট করে ফেলছে। True. সো আমাদের লেটস আস্ক আওরসেলফ, আমার কি আসলে একটা স্টোরি বা আমি কি আসলে তুই যে বলি না ফ্ল্যাটের কথাটা, True. একটা কি বলে একটা ফ্ল্যাটের ছবি দিল, এই দিল সেই দিল, এত তারিখের মধ্যে বুকিং করলে এত করতে হবে। পার্সেন্ট এই চলতেছে, আমাদের অফার চলতেছে। ওখানে কোন টাইপের মানুষ কানেক্টেড ফিল করে না তো। ফিল করে না। আরেকটা জিনিস, আমি শুরুতে একটা কথা বলছিলাম যে দোস্ত, ব্রেকডাউন করে ফেলতে হবে। ওই যে 100 টাকাকে Yes, 50 টাকা আমার আমি খরচটা, আমার মার্কেটিং খরচটা। মার্কেটিং খরচটা আমি বলছিলাম যে ম্যাথ দিয়ে বুঝাবো, কিন্তু আমি ম্যাথ দিয়ে বুঝাবো তো ইনশাল্লাহ। 50 টাকা আগে বাজেট ছিল ধর, আমি বলবো যে আপনার একটা এক্সপেরিমেন্ট করবেন। 50 টাকার মধ্যে আপনি 100 টাকার মধ্যে 50 টাকা আপনি ফেসবুক অ্যাডসে দেন, কোনো সমস্যা নেই। 30 টাকা আপনি কন্টেন্টের পিছনে দেন, 20 টাকা আপনি আদার চ্যানেলসে ইউটিলাইজ করেন, রাইট? এরপরে এটা আপনি 3 মাস করবেন। প্রতি মাসে একটা আমাদের রেশিও আছে, যে রেশিওটাকে বলি আমরা মার্কেটিং এক্সপেন্ডিচার রেশিও। মার্কেটিং এক্সপেন্ডিচার রেশিও মানে টোটাল আমার যত রেভিনিউ আসছে ডিভাইডেড বাই টোটাল আমার যে অ্যাড কস্ট। আমি এটাকে অ্যাড কস্ট, লেটসে আমি কন্টেন্টকে আমি অ্যাড কস্টই লেটসে ধরলাম। এটা তো আমার তো খরচ তো করতে হবে ভাই, স্টুডিও ভাড়াকে আমি ফ্রিতে নিব বা হোয়াট এভার, রাইট? একটা স্ক্রিপ্ট রাইটার করে টাকা, আমি একটা অ্যাড কস্টই ধরছি। এরপরে আমি বাই চ্যানেল আমি রিটার্ন দেখবো। আমরা যে অ্যাডের ক্ষেত্রে কি বলি, রোয়াস বলি, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। তাহলে এই রোয়াস বলি আর আরওআই যেটাই বলি না কেন, আমি দেখবো যে আচ্ছা SMS মার্কেটিং এর রিটার্ন কত আসলো, টেলিসেলস মার্কেটিং বা হোয়াট এভার, যাদের কারো কারো টেলিসেলস টিম আছে, আউটবাউন্ড আছে, ইনবাউন্ড আছে, হোয়াট এভার। সো SMS, হোয়াটসঅ্যাপ বাই চ্যানেল আমি করে এরপরে আমি দেখবো যে আচ্ছা আমার কি আদৌ লাভ হচ্ছে নাকি লাভ হচ্ছে না। যদি আপনি দেখেন, আপনি এখন হিসাব করবেন যে ধরেন আপনি এখন অলরেডি মার্কেটে আছেন, মার্কেটে আপনি 12 মাসের আপনি ডেটা, ভাই
ইফ ইউর অ্যান এন্টারপ্রেনার ইউ হ্যাভ টু হ্যাভ মানে ডেটা ভাই একদম বুকের ভিতরে রাখতে হবে, সব ক্যালকুলেশন থাকতে হবে। আপনার লিড কস্ট কত হইতেছে, আপনার ক্যাক কত হইতেছে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত হইতেছে, এই সব কিছু আপনার মুখস্থ থাকতে হবে। লাইফ টাইম ভ্যালু কত, রিপিট কত আসতেছে, এগুলো এখন চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটি মেট্রিক্স দিয়ে দেবে, এটা কোনো ঘটনা না। আপনি কিচ্ছু না ভাই, আপনি শুধু একটা কাজ করবেন, গত 12 মাসের আপনি এটা বের করবেন যে আচ্ছা আমার MER কত আসছে। অফকোর্স একটা হইতেছে আপনি মেটা অ্যাডসের রোয়াসটা তো বের করবেনই, বাট ওভারঅল আপনার MER করবেন। এরপরে আপনি একটা নিজেকে চ্যালেঞ্জ নেন 3 মাস মানে আগামী 6 মাস আপনি এটা করতে থাকবেন। এই যেগুলো বললাম অল্টারনেটিভ চ্যানেলস, স্পেশালি আপনার নার্চারিং এর জন্য ইমেল মার্কেটিং ইজ বেস্ট। আরেকটা হইতেছে কন্টেন্ট, এইটা মাস্ট। এইটা করে তারপর আপনি 6 মাসে দেখেন তো যেটা বাড়ছে নাকি কমছে নাকি সেম থাকতেছে। যদি সেম থাকে তাহলে তো আপনার লস নাই, কিন্তু যদি বাড়ে তাহলে তো আপনার লাভ। বন্ধু যদি সেম থাকে তাহলে লাভ কি জানিস? কি লাভ হলো? কারণ এতদিন অ্যাড রান করার ফলে ঠিক আছে তার ওই অ্যাড অ্যাকাউন্টে তার একটা পার্টিকুলার অডিয়েন্স জেনারেট হচ্ছে, ঠিক আছে, কিন্তু কন্টেন্টে যখন বেশি ফোকাসড হয় তখন এটা আমার এমন একটা অ্যাসেট তৈরি করে, জি, এটা কিন্তু রয়ে যেতেছে, এটা লাইফ টাইম, এটা রয়ে যেতেছে। হ্যাঁ এটা লাইফ টাইম। আমার আলহামদুলিল্লাহ ওই কন্টেন্ট গুলোকে আমি ইউজ করে দরকারলে রিটার্গেটিং করি অথবা যেটাই করি না কেন, আমি ফিউচারে আরো বেশি কিছু নিয়ে আসতে পারবো। এই জায়গাটাতে আমি না একটু অ্যানালাইজ করার চেষ্টা করছি। আচ্ছা এন্টারপ্রেনার্স বা যারা দেখে তারা তো বুঝে এই জিনিসগুলা, এমন তো না যে তারা বুঝে না, কিন্তু কেন তারা এটা করতে চায় না? তখন আমি বুঝছি যেখানে রিজনটা কি জানিস? রিজনটা হইতেছে এগুলা করতে সময় লাগে, এগুলা করতে ক্রিয়েটিভ জুস লাগে, রাইট? আরেকটা জিনিস হইতেছে এই জিনিসটা, আর ফেসবুক অ্যাডস কি, আরে রান করে দিলাম, এই করে দিলাম, ডান ডিল। তো এইটা আমি বলবো যে একটু ধৈর্য ধারণ করে যদি একটু সময় করেন। এই জন্য আমি বললাম না যে প্রথমে একটা কথা বলছিলাম যে আমাদের অবশ্যই কন্টেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট করেন। দেখেন 10 বছর আগে ডিজিটাল মার্কেটিং কিন্তু ডিপার্টমেন্ট ছিল না। তুই লিঙ্কডইন এখন সার্চ করে দিবি, বিশ্বাস কর বাংলাদেশেও এখনো আছে কন্টেন্ট ক্রিয়েটর খুঁজতেছে। সিরিয়াসলি, আই এম নট জোকিং। আরে আমাদের কাছে তো মানুষ নক করে না ভাই। আমি আমার যাতে যখন পোস্ট করি, জব পোস্ট করি, কত জায়গা থেকে এখন পোস্ট করছে যে আমরা ইনহাউস কন্টেন্ট ক্রিয়েটর খুঁজতেছি, ইনহাউস কন্টেন্ট ক্রিয়েটর। কারণ আমি ধরো এন্টারপ্রেনার, ভাই আমি ক্যামেরার সামনে আসতে পারবো না। কে বলছে আপনাকে আসতে? আমার কথা হচ্ছে আপনি স্ট্র্যাটেজিটা বুঝেন। আপনাকে কি সব করতে হবে ভাই? তুই যে বিজনেস করতেছিস তোকে সব করতে হবে, তুই অ্যাকাউন্টিং করবি, তুই মিডিয়া বাইং করবি। কে বলছে ভাই? আমি চাইলে আমি করতেছি, লেটস সে আমি করতেছি, আমি আমার ইনহাউস কারণ এটা আমি বুঝি, আমি কমফোর্টেবল উইথ দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কারণ অনেকে আছে ক্যামেরা শাই, দ্যাটস ফাইন, বাট আমার কথা হচ্ছে কি আপনি তো বুঝেন, আন্ডারস্ট্যান্ড করেন। কথার কথা অনেকে মনে করে কি যে আচ্ছা ভাই আমি কন্টেন্ট বানাবো, আমি তো ভিডিও এডিটিং শিখতে পারবো না, এটা তো ঝামেলা, থাম্বনেল ডিজাইন করতে হবে, এটা একটা ঝামেলা, তাই না? এগুলো তো অনেক কিছু আছে, স্ক্রিপ্ট রাইটিং, রিসার্চ। আমার কথা হচ্ছে কি, হু ডু ইউ থিঙ্ক এডিটস মাই ভিডিওস? নট মি। Who do you think edits my videos? I don't. Who do you think edits my thumbnails? I don't. True. আমার রিসার্চের জন্য অ্যাসিস্ট্যান্ট আছে। Who do you think upload my videos? Who do you think uploads my video? আমি মজা করতেছি না ভাই। আমি ভিডিও আপলোড লাস্ট কবে করছি আমার মনে নাই। আমার পুরো সিস্টেম বানানো আছে, এবং তুই জানিস কারণ আমার 2 সেন্সে যেহেতু আমরা একসাথে করতেছি, ইউ নো আই হ্যাভ এ হোল সিস্টেম। আপনাদের একটা কন্টেন্ট ক্যালেন্ডার লাগবে, যেগুলো আমরা ব্রেকডাউন করি অবশ্যই বুট ক্যাম্পের ভিতর। বাট হোয়াটএভার what I'm trying to say is that কন্টেন্ট ক্যালেন্ডার একটা সিস্টেম লাগবে। আমি চাই যে আপনি জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার হইন না। আমার কথা এটা, ডোন্ট বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য কন্টেন্ট বানাই এরকম না, রাইট? আমার ইয়াটা হইতেছে যে কি বিকাম এ কন্টেন্টপ্রেনার। দ্যাটস আ নিউ ওয়ার্ড প্লাস এন্টারপ্রেনার। হ্যাঁ, এটা কি প্র্যাকটিসিং ওয়ার্ড? হ্যাঁ, এটা কন্টেন্টপ্রেনার। ইউ আর এ কন্টেন্টপ্রেনার, আই এম এ কন্টেন্টপ্রেনার। আমি কন্টেন্ট বানাই এন্ড আমি এন্টারপ্রেনার। সো আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে এই যে আপনারা দেখতেছেন, আপনারা কানেক্টেড হইতেছেন, আমার বিজনেসের সাথে আপনারা অ্যাসোসিয়েটেড হইতেছেন, বা অনেকে হচ্ছে অনেক হচ্ছে না, কন্টেন্টপ্রেনার, রাইট? I'm a contentpreneur. You're a contentpreneur. So আমার কথা হইতেছে don't just become a content creator. দেখ বিষয়টা হইতেছে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তারা স্পন্সরশিপ থেকে টাকা পায়, অনেকে অ্যাডসেন্স থেকে টাকা পায়, হোয়াট এভার ইট ইজ, নো প্রবলেম। দেয়ার ইজ এ স্ল্যাব। ওই যে গভর্নমেন্ট চাকরি করলে বা ইয়াতে একটা স্ল্যাব থাকে না, মানে একটা পরে যে তুই আর ইনকাম বেশি করতে পারে। কত ইনকাম করি মাসে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ।
কত করবি তুই, কত? ও মাই গড, তুই কিন্তু অনেকের ইয়ে করবি ভাই, 50 লাখের পরে না আর না কি না, চাচ্ছেন? আমি বুঝাতে চাচ্ছি যে কি, না না, আমি জাস্ট এটা বুঝাতে চাচ্ছি এটা যে লেটস সে 10 লাখ টাকা, মানে দ্যাটস এ হিউজ নাম্বার। Yes. বাট আপনি আপনি যদি কমফোর্টেবল থাকেন যে ভাই আমি শুধু কন্টেন্টই বানাবো, আর কিচ্ছু করবো না, এটা দিয়ে যদি আমি মাসে 10 লাখ টাকা পাই, আমি হ্যাপি, নো প্রবলেম। আর বাট আমাদের আজকের টপিকটা হইতেছে যে আমি কন্টেন্ট আর এন্টারপ্রেনারশিপ, ওটা আরেকটা ডিফারেন্ট টপিক, যে কিন্তু ওটার একটা স্ল্যাব আছে। আমি তো নিজেও স্পন্সরশিপ নেই না, আমরা নেই না স্পন্সরশিপ, নিচ্ছি তো, কিন্তু আমি কি কোটি কোটি টাকার স্পন্সরশিপ নিতে পারবো? বিজনেসের কি কোনো লিমিট আছে? বিজনেসের মজাটা হচ্ছে বিজনেসের কোনো লিমিট নাই। কন্টেন্ট এই যে স্পন্সরশিপ নেবো, এটা একটা লিমিট আছে। আমি একটা পর্যায়ে এর বিষয়ে স্পন্সরশিপ নিতে পারবো না, তাই না? সো এই জায়গাটা মজাটা হইতেছে যে যখন তুই কন্টেন্ট এবং এন্টারপ্রেনারশিপকে যোগ করবি, ভাই আমি তো বলি যারা অলরেডি এন্টারপ্রেনার তারা তো অ্যাডভান্টেজ আছে, বিকজ তাদের বিজনেস আছে। আরে ভাই আমার তো ইম্প্যাক্ট একাডেমি ছিল না, ইম্প্যাক্ট একাডেমি আমাকে বানাতে হচ্ছে পরে। তারপর এটা নতুন একটা ফিল্ড, আমি এই ফিল্ডে কখনো কাজ করিনি, সো আমি নিজে নিজে শিখতেছি, ঠেকতেছি, ঠিক আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আসতেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। সো দ্যাটস দ্য ম্যাজিক ব্রো। আজকের এই এপিসোডটা না, মানে আমার জন্য মনে হচ্ছে কি ওই জার্নিটা দিয়ে আমি আরেকবার রিলিভ করতেছি যে কন্টেন্ট কেন বানানো দরকার, এটার আন্ডারস্ট্যান্ডিংটা আবার মনে হয় মাথায় আসতেছে, যে কাজটা নিয়মিত আমরা করে যাচ্ছি, প্লাস আমার ক্লায়েন্টদের জন্য করাচ্ছি, বা কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পে আমরা নিয়মিত স্টুডেন্টদের শিখাচ্ছি। এই জার্নিটা মনে হয় আজকে নিজেকে আবার একটু সলিডিফাইড হচ্ছে, যেটা কেন আসলেই দরকার। এই জায়গায় দেখ, মানে কারো অনেক সময় আমি তো অনেক ক্লায়েন্টস যারা আসতেছেন আলহামদুলিল্লাহ, কারো ব্যবসা হয় বলে কি আমার তো B2B, আমার তো B2C, হ্যাঁ আমি কন্টেন্ট কি বানাবো? আমার তো ম্যাস পিপলের জন্য কন্টেন্ট বানানোর দরকার নাই, আমি কি করব? আবার কেউ বলতেছেন যে ভাই এক্স্যাক্টলি। সো এই প্রত্যেকটা জায়গা যখন দেখি, আবার কারোর প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং এর খুব বেশি প্রয়োজন হয়, তখন তার কন্টেন্ট কিভাবে কাজ দেয়, এই প্রত্যেকটা জায়গায় বিউটিফুলি কিভাবে যে আসলে স্ট্র্যাটেজি মেক করা উচিত। ফিজিক্যালি যারা সেল করতে যাচ্ছে তারা যে কত বড় একটা বুস্ট পায় টু সেল দেয়ার প্রোডাক্ট, এবং B2B বলি, B2C বলি, মানে যেটাই বলিস না কেন, কন্টেন্টের আবারও প্রবলেম কোন জায়গায় হয়ে যায়, যখন বুঝে না কার জন্য বানাবো, কিভাবে বানাবো, ওই জায়গায়। এনিওয়ে, তবে যাই করি না কেন, আমি যদি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করি অথবা আমি যদি বিজনেসের ব্র্যান্ড বিল্ড করি, একটা জিনিস দিতে চাই আমাদের অডিয়েন্সকে, একটা টেক অ্যাওয়ে, একটা গিভঅ্যাওয়ে, আই উড লাভ টু শেয়ার। স্যার প্লিজ বলেন না। পুরো ব্র্যান্ড বিল্ডিং এর এই পুরো গেমটা আসলে একটা জিনিসের উপর বেস করে আছে, আর সেটা হচ্ছে ট্রাস্ট। আমি কতটা আরেকজনকে ট্রাস্ট করি। নাফিস ভাইয়ের থেকেই আমি জমি নিব, আই ট্রাস্ট হিম। নাফিস ভাইয়ের থেকেই আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখবো, আই ট্রাস্ট হিম। সাজ্জাদ ভাইদের থেকেই আমি ব্র্যান্ডের কনসালটেন্সিটা নিব, কন্টেন্ট ক্রিয়েশনটা আমি করাবো, আই ট্রাস্ট হিম। দেখেন আমার সাথে ব্র্যান্ড কনসালটেন্সি শুরু করার পর তার রেজাল্ট আসবে, পরে গিয়ে সে জানবে। দেখেন এটা কিন্তু একটা বড় একটা জার্নি, ফাইনালি সে জানতে পারলো আসলে ভালো কি খারাপ। কিন্তু অ্যাটলিস্ট আমাদের বিজনেসের কাছে অ্যাজ এ লিড আসার জন্য হইলেও তো তাকে ট্রাস্ট করতে হবে যে হ্যাঁ এরা মনে হয় ফেক না, এদের সাথে কথা বলা যায়। আর সেই ট্রাস্টটা মানুষ করবে কিভাবে? তুই কিন্তু অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিছিস, এতক্ষণ অনেকগুলো কথা বলছিস, আমি সেই কথাটাই জাস্ট একটু ঘুরে বলতেছি। আপনি যদি চান একটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠতে, অর্থাৎ আপনাকে মানুষ ট্রাস্ট করবে বাই ওয়াচিং ইয়োর কন্টেন্ট। আবার আপনি যদি মনে করেন আপনার বিজনেসটাকে মানুষ ট্রাস্ট করবে, অর্থাৎ এটাকে একটা ব্র্যান্ড ভাববে বাই ওয়াচিং ইয়োর কন্টেন্ট, মেবি আপনি জাস্ট এই জায়গায় ফেরত আসেন। নাফিস, তুই জীবনের প্রথম কখন তোর মনে ট্রাস্ট এই বিষয়টা আসছিল, কার জন্য আসছিল? আম্মু, অফকোর্স, অবভিয়াসলি। এখন সেইটা যদি আমরা ডিকোড করতে পারি যে জীবনের প্রথম ট্রাস্ট কিভাবে ট্রান্সফার হয়েছিল, কিভাবে মাকে তুই বিশ্বাস করছিলি, মা এমন কি করছিলি যে তোর বিশ্বাস আসে, সেটা যদি আমি আবার আমার ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারি, ওকে, তাহলে আমি এমন একটা কানেকশন তৈরি করতে পারবো আমার অডিয়েন্সের সাথে, আমার কাস্টমারের সাথে, আনশেকেবল একটা ট্রান্সফার অফ ট্রাস্ট, একটা ব্র্যান্ড। সেটা বড় করে বলবো না, খুব সহজ সরলভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আন্টির কাছে যখন তুই দুধ খাইতে চাইতে, আন্টি কি তোকে বলতো প্রতি লিটার এত টাকা আমাকে দিতে হবে? আনডাউটেডলি কখনো এটা বলতো না। তোর প্রতিটা খেয়ালে, প্রতিটা জিনিসের প্রয়োজনে সে দেখা যাচ্ছে তোকে কিছু না কিছু দিয়েই যাচ্ছিল, ভ্যালু দিয়ে যাচ্ছিল, রিটার্ন নিচ্ছিল না। সেম ওয়েতে যখন একটা বিজনেস তার অডিয়েন্সকে বেনিফিট করতে থাকবে উইদাউট টেকিং ইভেন এনি পেনি,
এখন কেউ বলতেছে ভাই আমি তো কাপড় বেচি, আমি আমার অডিয়েন্সকে তাহলে কি ফ্রি কাপড় দিতে থাকবো? ভাই আমি তো গ্রসারিজ বেচি, অডিয়েন্সকে ফ্রি আমি গ্রসারি দিতে থাকবো? আপনি আসলে এগুলা কোনো ফিজিক্যাল প্রোডাক্টই আপনাকে দিতে হবে না, রাইট মায়ের মতো এটা করতে হবে না। বাট রাইট ওয়ান থিং ইউ ক্যান ডু ফ্রম নাও, ইউ ক্যান হেল্প ইউর অডিয়েন্স প্রোভাইডিং ভ্যালিউ। আপনি তাকে এডুকেট করতে পারেন। যেমন আমরা উম্মে কুলসুম পপ্পি, তাই না, আপুর কথা যদি বলি, প্রিমিয়াম ফ্রুটসে তিনি কি ফ্রি আম পাঠাচ্ছিলেন? না না মোটেও না। তিনি যে সেইটা বলতেছিলেন কোন ফলটা আমাদের কখন না, ভালো আমাদের জন্য, বা কোন ঔষধি গুণ সম্পন্ন আমাদের এই উদ্ভিদটা আমাদের জন্য ভালো হয়। রাইট একটা মানুষের আমরা শুনতে বা ডক্টর জাহাঙ্গীর কবির শুনতে আমরা কি হয়ে গেছে, এতটা আমরা ওনার সাথে কানেক্টেড হয়ে গেছি, এই মানুষের সাথে টাকার না নিয়ে আমাকে বেনিফিট দিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ অনলি পসিবল থ্রু কন্টেন্টের বিনিময়ে আপনি কি করতে পারেন, টাকা না নিয়ে তাকে কিছু দিতে পারেন, যদি আপনার এক্সপেন্স আপনি করেন, কিন্তু আপনি তাকে ভ্যালু দেন। আনশেকেবল একটা কানেকশন তৈরি হতে পারে। তুই একটা জিনিস বলিস না অনেক সময় যে ধর তোর বিজনেস একটা বড় মিথ আছে, সেই মিথটা আজকে বাস্ট করব। তুই যদি B2B করিস, B2B মানে কি, বিজনেস টু বিজনেস। হ্যাঁ, ধর আমি কনসালটেন্সি করতেছিস, তুই তো B2B, তার মানে তোর কনসালটেন্সি ধর আরেকটা কোম্পানি নিচ্ছে, তাহলে তোরটা মডেল হচ্ছে B2B, তাই না? B2B এর মজা হচ্ছে ইউ রিয়েলি ডোন্ট নিড ফলোয়ার্স। ধর আমাদের আজকে 2 সেন্সে 5.5 লাখ সাবস্ক্রাইবার্স আছে, অনেক সাবস্ক্রাইবার্স আছে, রাইট? অনেকে মনে করতে পারে ঠিক আছে আমার একটা B2B বিজনেস আছে, তাহলে আমার মনে হয় অনেকগুলো আমার ফলোয়ার্স লাগবে। অ্যাবসলিউটলি নট। আপনার যদি 1000ও ফলোয়ার্স থাকে, 1000, বাট এ ট্রু ফলোয়ার্স, নট বট, নট এই করা সেই করা, অযথা ভুল কন্টেন্ট দিয়ে ভুল অডিয়েন্স নিয়ে আসা, তা না, ক্লিক বেট করে নিয়ে আসলাম, সেগুলো না। এগুলা জেনুইনলি কেয়ার করে। যদি 1000ও ফলোয়ার্স থাকে, ট্রাস্ট মি, ওই 1000 ফলোয়ার্স থেকে আপনার ইনকাম আসতে বাধ্য। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল ছাড়া তো হবে না। আমার একটা স্টুডেন্ট আছে, সো সেই স্টুডেন্টটা, সেটা সম্ভবত CCP 1 বা 2 এর স্টুডেন্টস, ফিটনেস ইন্ডাস্ট্রির। সে মান্থলি বেশ ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করে, জাস্ট ট্রেনিং করাই, মানে ওই যে ট্রেনাররা যেগুলো কনসালটেশন করে দেয়, রাইট? এবং আলহামদুলিল্লাহ তার ইনস্টাগ্রামে 500 ফলোয়ার্সও নাই, বাট সে অলমোস্ট 6 ফিগার্স ইনকাম করে, মানে 6 ফিগার্সের কাছাকাছি, অলমোস্ট, মানে ইনস্টাগ্রামের থ্রুতে আসে। ইন্টারেস্টিং। জাস্ট কিছু না, তার 200 ফলোয়ার্সও মনে হয় নাই, লেস দেন 200 ফলোয়ার্স স্টিল। কারণ কি, সে যে মেসেজটা দেয় একদম টার্গেট অডিয়েন্সের কাছে যায়। কারণ অ্যালগোরিদমকে এত বেট করা লাগবে না। আমি যদি ভালো কন্টেন্ট বানাই, তাহলে একদম টার্গেট অডিয়েন্সের কাছে। ফানেলিংটা ঠিক থাকে, আজকে আমরা ফানেলিং নিয়ে কথা বলবো না, সেটা অন্য কোনো জায়গায় আমরা অথবা কথা বলতে পারি। ফানেলিংটা যদি প্রপার থাকে, তাহলে টাকা আসতে বাধ্য। ইমাজিন করেন 200 ফলোয়ার্স আছে, তার যদি আজকে 20,000 ফলোয়ার্স হতো, তার প্রথমত সে যে চার্জটা করে, সে চার্জটা হইতো না, সে চার্জটা ডাবল হইতো, ট্রিপল হইতো, 4 টাইমস হইতো, রাইট? আরও বেশি বাড়তো। যেমন আমি যখন কনসালটেন্সি করি, দেখা যাচ্ছে আমার কনসালটেন্সির চার্জটা একটু বেশি থাকে, কারণ আমি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ইনকোয়ারিজ আসে, এইটা আসে, ওটা আসে, ওটা না, বাট দ্যাটস ফাইন। আমি খুব লিমিটেড নাম্বার অফ কনসালটেন্সি করি, রাইট? সো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে B2B যারা করে, তাদের মধ্যে একটা যে ধারণা আছে যে কি মেবি আমার অনেক ফলোয়ার্স লাগবে, না। এখন তাহলে আপনারা বলতে পারেন যারা B2C করে কিন্তু আপনার ফলোয়ার কাউন্ট কম, তাহলে তাদের ক্ষেত্রে কি আমি কি ধরা পড়ে গেলাম? তাহলে আমি শেষ, আমি কট। আমি তো B2C করি, বা আমার তো ভাই ঠিক আছে B2B বুঝলাম আপনাদের ফলোয়ার্স লাগে, মানে B2Cর কি হবে? B2Cর কি হবে? তার আগে ওই যে একবার বলছিলাম না যে আপনি ব্যস্ত মানুষ, আপনার হাতে সময় নাই, আপনি কেমনে করে কন্টেন্ট বানাবেন, আপনি সাজ্জাদের মতো অনেকগুলো ব্যবসার ওনার, কেমনে করবেন? হ্যাঁ, এটার একটা ট্রিক আছে, সেটার নাম হচ্ছে 2টা ওয়ার্ড, ব্যাচ ওয়ার্ক। ব্যাচ ওয়ার্ক জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। আমি 2 সেন্স পডকাস্ট দিয়ে বুঝাই বলি। আমরা 2 সেন্স পডকাস্টে একটা সময় এরকম করতাম, এখন করি না। আমি যখন রাজশাহীতে ছিলাম, আমরা কি করতাম, আমরা একটানা একসাথে অনেকগুলো শুট করে ফেলতাম, টানা 2 দিন 3 দিন, জাস্ট 3 দিনে 9টা এপিসোড নামাইতাম, কারণ আমি তখন রাজশাহীতে থাকতাম। তারপরে আমরা বুক করে নিতাম 3 দিনের জন্য, 3 দিনে 9টা এপিসোড। এখন আমরা ওইভাবে করে করি না, এখন একটু কমে দিই। বাট ব্যাচ ওয়ার্ক, এখন যেমন আজকে যেরকম আমরা আরেকটা পডকাস্টও শুট করছি, এপিসোড শুট করছি, 2টা করছি, এটলিস্ট 2টা করি, আমরা পরশুদিন আরো 2টা করব। এখন একটু ফ্লেক্সিবল যাচ্ছি, মোটামুটি এখন সিস্টেমে চলে আসছে। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আপনি একদিনে, যেরকম আমি এখন আস্তে আস্তে আরো ব্যস্ত হয়ে গেছি, আমি আরো বেশি আমার ভেঞ্চারসে এটা ওটা কনসালটেন্সি, সো আমি আগে যেরকম করে একটু সময় থাকতো, এখন আমার আরো সময় কমে গেছে। আমি কি করতেছি, একদিনে, বা আমাদের GMB, মানে আমার একটা এজেন্সি আছে, গ্রো মাই ব্র্যান্ড এজেন্সি, সো আমাদের যারা ক্লায়েন্টস আছে তাদেরকে আমরা কিভাবে করি, একদিনে
তারা শুধু 3 দিন সময় দেয়, অ্যান্ড উই ডু এভরিথিং ফর দেম, ফ্রম রিসার্চ, শুট, স্ক্রিপ্টিং, এভরিথিং। তারা শুধু মাসে 2 থেকে 3 দিন আমাদেরকে সময় দেয়। তো কি করি আমরা, ব্যাচ ওয়ার্ক সিস্টেম করি। একদিনে আমি এরকম যে সব একসাথে শুট করে ফেলবো। তাহলে শুট করলে কি করব, স্ক্রিপ্টিংটা একসাথে মানে একবারে আমরা করে ফেলবো, স্ক্রিপ্টিংটা একটানা 5টা স্ক্রিপ্ট একবারে, রিসার্চ 5টা একসাথে রিসার্চ, টাইটেল কি হবে, থাম্বনেল কি হবে, ডেসক্রিপশন কি হবে, সব ব্যাচ ওয়ার্ক একটা করে। নট লাইক আমি ফার্স্টে কনসেপ্ট চিন্তা করলাম, এই যে আপনাদের সাথে আমি কথা বলতেছি, ট্রাস্ট মি, আমি আমার যে একটা ওয়ান অফ দ্য এক্সিকিউটিভস, তাকে আমি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি 10টা কনসেপ্টস বের করে নিয়ে আসবা। দে আর ওয়ার্কিং, আই এম নট ওয়ার্কিং, আমি তো এখানে আপনাদের সাথে কথা বলতেছি। দে আর ওয়ার্কিং, দে আর সাপোজ টু কাম আপ উইথ 10 আইডিয়াস। হ্যাঁ, তার মধ্যে সবগুলো আমি নিব না হয়তো বা, বাট অ্যাট লিস্ট আমি ওখান থেকে আমি তাদেরকে একটা ডিরেকশন দিতে পারবো যে ইউনো হোয়াট, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। সো হোয়াট আই এম সেইং ইজ একটা সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেমের বাইরে আপনি কন্টেন্টপ্রেনারশিপ যেটা বলছেন সেটা পসিবল হবে না। অথবা তো যাই হোক, তো ব্যাচ ওয়ার্ক যদি আপনি করেন তাহলে হবে কি, এই যে এগুলো আমরা আরেকটু ইন ডেপথ যাই আমাদের বুট ক্যাম্পের মধ্যে। আমি জাস্ট শর্টকাট করে বলতেছি, আপনারা ইউটিউবে খুঁজে বের করতে পারবেন যে এগুলো অনেক কিছু ইউটিউবেও আপনারা পাবেন, যে কিভাবে ব্যাচ ওয়ার্ক করতে হয়, কিভাবে কি করতে হয়। আর অথবা আমাদের যে ইয়া আছে ফ্রি নিউজ লেটার, সেখানেও উই ক্যান ডিসকাস, বা আমরা এগুলো নিয়ে আরও ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। কয়েকটা আমি আজকে একটু কিছু ইয়া বলে যাই, মানে এই জিনিসগুলো যদি করে তাহলে আমার মনে হয় যে কি কিছুটা ভরসা পাবে, কনফিডেন্স পাবে। B2C এর কথাটা বলছিলাম, যে তাহলে B2C বলি আর আমি কন্টেন্ট ক্রিয়েটর হই আর যাই হই, আমার তো লেটস আমার 1000 ফলোয়ার্স। বন্ধু, এতক্ষণ ধরে আমাদের অডিয়েন্স অলরেডি শুনতেছেন, তারা ডিজার্ভ করে তুই এখন এমন কতগুলো টিপস শেয়ার কর, মানে যেগুলো আমরা ডিসকাস করি। প্লিজ এমন কিছু টিপস শেয়ার করবি যেগুলো দিয়ে মানে তারা এখনই রেজাল্ট পাওয়া শুরু করবে ইনশাআল্লাহ। অনেক কিছু আছে আমি বলছি অলরেডি, বাট অনেক কিছু আছে যেগুলো আমি একটু মানে এগুলা পয়েন্ট বাই পয়েন্ট আমরা বলতে পারি ইনশাআল্লাহ। প্লিজ গো অন। প্রথম কথা হইতেছে, একটা মিথ আছে, মিথ হইতেছে ফলোয়ার কাউন্ট, সাবস্ক্রাইবার কাউন্ট ম্যাটার করে। মানে আমার যত বেশি ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার্স তত বেশি আমার ভিউজ আমাকে ফেভার করবে অ্যালগরিদম। ভাই, অ্যালগরিদম আপনার সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে আছে কিওয়ার্ডের মধ্যে এই লিখবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড বসাবে, এই বসাবে, এত ফালতু সব স্ট্র্যাটেজি কই থেকে শিখে আমি জানি না। যাই হোক, নো অফেন্স টু এনিওয়ান, পুরাই ভুল স্ট্র্যাটেজি, সব কিছু ভুল স্ট্র্যাটেজি। প্রথম স্ট্র্যাটেজিতে আসি, নাম্বার 1 হচ্ছে ফলোয়ার কাউন্ট, সাবস্ক্রাইবার কাউন্ট, ইট ডাজন্ট ম্যাটার। আমি আমার এক্সাম্পল দিই। সো আমাদের ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড হি ইজ অলসো মাই ক্লায়েন্টস, মুস্তু দিয়ে সার্চ করলে পাবি, মুস্তু ইসলাম, মুহতাসিন ইসলাম, ও ইংলিশ পড়ায়। ও 0 সাবস্ক্রাইবার্স দিয়ে শুরু করছে ভাই, জিরো। আমরা ওকে গাইড করছিলাম, খুব হালকাভাবে গাইড করছি, রাইট? যেভাবে করে হালকা, মানে মোটামুটি ভালোই গাইড করছে আর কি। ভাই ও আমাকে বলতেছে যে আমি কেমনে করবো, কিভাবে হবে, আমার পারবো না। আমাদের জাস্ট ডু ইট। ওর আজকে 3 না 4 হাজার সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। 3 মাস ধরে ভিডিও দেয় না, এখন আবার দেওয়া শুরু করবে। 3 না 4 হাজার সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, একটা ভিডিওতে 40,000 ভিউজ হয়ে গেছে। আচ্ছা, যদি সাবস্ক্রাইবার ম্যাটারই করতো, ফলোয়ার কাউন্ট ম্যাটার করতো, এটা কেন হইলো না? এখন তুই বলতে পারিস, ও তুই তো শাউট আউট দিছিস সেই জন্য হয়েছে। বল। হ্যাঁ, বললাম যে তুই শাউট আউট দিছিস জন্য। গেস হোয়াট, আমি শাউট আউট দিতে ভুলে গেছিলাম। আমি যে শাউট আউট দিব আমি দিতে ভুলে গেছিলাম। আমি শুধু আমার প্রোফাইল থেকে মনে হয়, যেখানে আমার কম ফলোয়ার্স, ওখান থেকে শুধু আমি বলছিলাম কি হে গুড জব, তারপর ফেসবুক ভিডিও শেয়ার করছিলাম, নট ইভেন ওর ইউটিউব। আমি ভুলেই গেছি যে ওর ইউটিউব ভিডিওতে শাউট আউট দিতে হবে। ক্যান ইউ ইমাজিন মিস্টার সাজ্জাদ আহসান, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। আপনি ও তো কন্টেন্ট কম দেয় না। আমার নিজে যে পার্সোনাল চ্যানেলটা ছিল ওইটাতে তোর স্টোরি বল, কোথা থেকে শুরু করছিস? ওটা মনে হয় কয়েকশো সাবস্ক্রাইবার হয়েছিল, মানে 100 সাবস্ক্রাইবার এরকম কিছু একটা ছিল, মানে তার কোনো ভিডিও নাই। অর্থাৎ কেউ হয়তো আমার জিমেইলের দেয়া ইয়াতে সাবস্ক্রাইব করে রাখছে, আর কিছুই না। আচ্ছা, তারপরে ফার্স্ট ভিডিওটা ওটা মনে হয় 50,000 প্লাস। ওটা কোথায়? ওইটা ইউটিউবে। ফার্স্ট ভিডিওতে 50,000 প্লাস। সেকেন্ড ভিডিওতে মনে হয় 8,000 বা 10,000 এর মতো। থার্ড ভিডিওতেও 8 বা 10,000 এর মতো। ফোর্থ ভিডিওতে 300K। আমি একটু বলে রাখি, ফিফথ ভিডিওতে 60-70 এরকম কিছু। আমি জাস্ট একটু বলে রাখি, আপনাদের কাছে মনে হতে পারে ও মনে হয় প্রতি উইকে একটা করে ভিডিও দেয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এটা গত 1 বছরের কথা বলতেছি। 1 বছরে 5টা ভিডিও দিছে। তাহলে ইম্যাজিন করেন যদি ও আজকে প্রতি উইকে একটা করে ভিডিও দিত, এটা
কোনো ঘটনাই না। সো যেমন আমি মুস্তুর যে কথাটা বলতেছিলাম, তুই দেখবি আমরা যদি ওর চ্যানেল থেকে, আমি আজকে বলে গেলাম ইনশাল্লাহ ওর চ্যানেল থেকে যদি অ্যাটলিস্ট একটা বা দুইটা ভিডিও কনসিস্টেন্টলি যায় ইনশাল্লাহ এই 2025 সালে ওর 1 লাখ সাবস্ক্রাইবার হিসেবে বলে রাখি না হওয়া উচিত, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হওয়া উচিত। I've seen him how he is being supported and trained. দেখেন 25-26 সালের জানুয়ারি মাসে বলে যে ভাই আপনি তো বলছিলেন কি ব্যাপার হইলো না কেন, কারণ আমি জিনিসটা করতে 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 দেখতে দেখতে 2 সেন্সের সাথে করছি, নিজের সাথে করছি, নিজের কয়টা চ্যানেল খুলছি 2 সেন্সের আমি ক্লিপস খুলছি ভাই, সাজ্জাদ হাসান হইছে, এই যে আমাদের আরেকটা না আমি ইয়ার একটা জিনিস বলে দিয়ে যাই, কয়টা এক্সাম ইনশাআল্লাহ 2025 আমি তো কন্টেন্ট দেই নাই, ঠিক আছে, মানে মা ব্যাড, ঠিক আছে। আমার মনে হয় এখন 7,000-8,000 কিছু একটা সাবস্ক্রাইবার হয়ে বসে আছে, হ্যাঁ। সো লেটস ডু ওয়ান থিং, 2025 শেষ করতে করতে তুই আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দে, বলে দে কি তোর চ্যালেঞ্জ দেবো। 100K ডেফিনেটলি কর, 100K মিনিমাম কর। 2025 সাল শেষ হতে হতে ইনশাআল্লাহ 200K আলহামদুলিল্লাহ। যদি হয় তো যে আপনারা প্রুফ থাকলো যে যদি 200K, আমি সবচেয়ে বেশি খুশি হব। I know you will be happy. আমি সবচেয়ে বেশি 200K, তবে এই 200K নাম্বারসে আমি খুব বেশি ড্রিভেন না, ওই কারণে বলতেছি 200K, কজ আমি জানি কত নাম্বার হইলে কিভাবে বিজনেস গ্রো করা পসিবল। 200K হইলে বিজনেস কিভাবে গ্রো করতে হবে সেটাও ভাই তুই ফর্মুলা জানিস, সো আমার 200K লাগে না আসলে, তাও আমি বললাম। বাট এনিওয়েজ, করিস প্লিজ। সো এই জায়গাটাতে এখন আমি কয়েকটা, এই যে একটা এটা গেল, আমি আরো কয়েকটা বলে যাই আর কি ইনশাল্লাহ। কি কি আমি ইউজ করি আমার সিস্টেমে সেটা একটু আমি বলি ইনশাল্লাহ। সো আমি গুগল শিট ইউজ করি, গুগল ক্যালেন্ডার ইউজ করি, গুগল টাস্ক, খুব সিম্পল সিস্টেম, কিন্তু কমপ্লিকেটেড কোনো সফটওয়্যার না। হোয়াটসঅ্যাপ, ক্লিকআপ ফর টাস্ক ম্যানেজমেন্ট, স্পেন্ডি আমার ফাইন্যান্সিয়াল হিসাব করার জন্য, আর আমি এআই কিছু টুলস ইউজ করি, সেগুলো আমি বলে যাচ্ছি। আমরা এআই নিয়ে আরো ইনভেস্ট করবো এবং আমাদের ডেডিকেটেড কিছু সেশন, যেটা আগে কোনো বুট ক্যাম্পে ছিল না, যে এআই দিয়ে এবার আমরা কিভাবে করে কন্টেন্ট বানাতে পারবো এবং কি কি ইউটিলাইজ হবে। তুই কি এখন কয়েকটা নাম বলবি এটলিস্ট? হ্যাঁ অবশ্যই বলতেছি, মানে যেটা কারেন্টলি আমি এখন ইউজ করতেছি, বাট আমার আরো সামনে ইউজ করবো আর কি। সো কারেন্টলি আমি রেগুলার ইউজ করি চ্যাটজিপিটি, গ্রক, পারপ্লেক্সিটি, জেমিনাই, মানুষ, এই কয়েকটা জিনিস আমি রেগুলার বেসিস ইউজ করছি। মানাস না কি জানি, মানাস। সো এখানে আমার গ্রকটা খুবই পছন্দ, গ্রকটা আমার মারাত্মক পছন্দ, ইটস মাই ফেভারিট। গ্রকটা আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিয়ে, কত কোম্পানি থেকে আমাকে জাস্ট মেসেজে বলতেছে ভাই আমার 3 জন এমপ্লয়ি আবার ঢোকাই দিলাম, 5 জন এমপ্লয়ি ঢোকাই দিলাম, 3 জন এমপ্লয়ি ঢুকে দিলাম, কারণ তারা বুঝতেছে যে কি তারা কিভাবে পিছায় আছে জাস্ট বিকজ তারা কন্টেন্টে আগায় করতে পারতেছে। আমি সেই দিন আমার একটা মিটিং হলো, একটা কোম্পানি আমাদেরকে নক করলো তারা কনসালটেশনের জন্য। তো কোম্পানির ওনারকে আবার আমরা চিনি, হ্যাঁ। আচ্ছা, সে কোনো এক সময় আমাদের পডকাস্টে আসছিল, খুব মজার ব্যাপার। তো আমি এক্সপেক্ট করতেছিলাম ওকে মিটিং এ আমি যখন ঢুকতেছি, কারণ এখন বলতেছে সাজ্জাদ ভাই থাকবে কিনা, সাজ্জাদ ভাই, আমার টিম থেকে বসে ওকে সাজ্জাদ ভাই থাকবে, উই আর মেকিং শিওর সাজ্জাদ ভাই থাকে। তো ঢুকে আমি দেখলাম কি না, এটা তো ওই ছেলেটা না, এটা তো অন্য ছেলে, এটা কে? তা আমি তখন পরিচিত হইতে নিয়ে দেখলাম যে সে আসলে কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের একজন স্টুডেন্ট। ওই কোম্পানিতে মার্কেটিং এ সে আছে, যেটা আমি যতদূর বুঝলাম। মজার ব্যাপার হচ্ছে, কেন এটা বলতেছি, মজার ব্যাপার হচ্ছে এরপরে আমি যখন মানে জানতে চাইলাম যে আপনার কিভাবে তার প্রোডাক্টটা সেল করতেছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলোতে যখন আমি তাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো দেখতে গেলাম, ওই ছেলেটাকে আমি দেখলাম। সো ও আসলে ওই কোম্পানির একটা ফেস হয়ে গেছে, এবং সে এমন মজার মজার কন্টেন্ট বানাচ্ছে, মজার যেটা কিনা হুক করবে মানুষকে। আমি কন্টেন্টগুলো দেখতেছি, আই ওয়াজ লাইক ম্যান, ইট ওয়াজ অ্যান ইনভেস্টমেন্ট। যদি এইটা ওই ভাইটার বুট ক্যাম্পে জয়েন হওয়া যদি তার কোম্পানির ডিসিশন হয়ে থাকে, তাহলে এটা কোম্পানির জন্য মারাত্মক একটা ইনভেস্টমেন্ট হয়েছে। আর যদি এটা এই ভাই নিজে থেকে করে থাকে, তার ক্যারিয়ারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস। বিকজ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, সে আগে বলতো যে আমি একজন মার্কেটিং এক্সিকিউটিভ, আমি এই সেই, প্লিজ হায়ার মি, আমি এটা করছি ওইটা করছি, ভার্সেস সে এখন জাস্ট প্রুফ অফ ওয়ার্ক দেখাবে, দিস ইজ মি, আই ডিড ইট, আমরা এই কন্টেন্ট বানাইতাম, এই রেজাল্ট আসছে। উফ, মানে আমি চিন্তা করে মজা পাচ্ছি যে কজন স্টুডেন্ট ছিল যারা কিনা শেষ পর্যন্ত কোয়েশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করে থাকতো, তাদের মধ্যে একজন ছিল। So happy, I was so happy. না আলহামদুলিল্লাহ, দিস ইজ সামথিং গ্রেট। ইনশাল্লাহ আপনার রেজাল্টস পাবেন ইনশাল্লাহ। এই কয়েকটা জিনিসই, মানে এই কয়েকটা জিনিস যদি ইউজ করেন। সো টুলস আমি কি ব্যবহার করি বললামই, যে আমি কি এআই কি ব্যবহার করি। আর ইউটিউবের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি টুলস, সেটা হচ্ছে ভিডআইকিউ,
টিউব বডি অ্যান্ড ভিউ স্ট্যাটস, বুঝছিস? কোনটা কি জন্য তিনটার? এটা মোটামুটি কিছু আছে ধর র্যাঙ্কিং দেখায়, কিছু আছে যে এসইও স্কোরটা দেখায়, কিছু আছে যে কি কি ট্যাগস আছে, মানে বিভিন্ন জিনিস বিভিন্ন ওভারঅল আচ্ছা এর র্যাঙ্কিং কত হয়েছে, অন্য ভিডিওর কম্প্যারিজন, মানে এই সব কিছু, টাইটেল স্ট্রেংথ দেখিস না? টাইটেলস, হ্যাঁ টাইটেল স্ট্রেংথ সবকিছু দেখা যায়। একটা আছে ক্যাপিটালাইজ মাই টাইটেল, এটা হইতেছে যে ওখানে আমি যখন টাইটেল বানাই, আমি যখন চিন্তা করি তখন ওখানে আমি দিই, ওটা যে গ্রিন সিগন্যাল দেয় তখন আমি বলি যে হ্যাঁ ঠিক আছে টাইটেল ঠিক আছে। সো এটা আমি আবার আমার ক্লায়েন্টদের জন্য মাঝে মাঝে করে দিই আর কি, যে ওরা বলে কারণ ওরা সবসময় কিওয়ার্ডস দিতে চায়। আমি বললাম যে ভাই কিওয়ার্ডস তুমি টাইটেলে দিবে না, কিওয়ার্ডস দিবে ডেসক্রিপশনে ফার্স্ট প্যারাগ্রাফে, দ্যাটস দ্য ট্রিক, রাইট? সো এই অনেকগুলো মিসকনসেপশন আছে। যাই হোক এখন ইউটিউব গেল, হ্যাঁ সো এটা গেল। সো আমি বললাম যে কি কি টুলস আমি ব্যবহার করি, রাইট? আচ্ছা তাহলে আমাদের কি কি করতে হবে? একটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার সিস্টেম তৈরি করতে হবে। যদি আমরা ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে আমরা একটা ব্যাচ সিস্টেম করব, যেটা আমি আগে বলছিলাম, একসাথে কাজগুলো করে ফেলবো। আমি একসাথে স্ক্রিপ্টিং করব, আমি স্ক্রিপ্টিং করা শেষ, আমি একসাথে শুট করে নিব, এরপর আমি ওই সবগুলো ফুটেজ নিয়ে আমি একসাথে এডিটরকে দিয়ে দিব। হ্যাঁ আমি যদি না পড়ি আমার টিম থাকবে, টিম দিয়ে করতে হবে। তো ব্যাপারটা হইতেছে ইউ আইদার হ্যাভ মানি অর ইউ আইদার হ্যাভ টাইম। টাইম না থাকলে, যদি টাইম না থাকে ইউ হ্যাভ মানি, স্পেন্ড মানি। যদি টাকা না থাকে তাহলে ইউ হ্যাভ টাইম, স্পেন্ড টাইম। আর্ন মানে লার্ন দো স্কিলস, গেট দো স্কিলস, ইকুইপড হন, তারপরে ওই স্কিলসগুলো আপনি কাজে লাগান। আমি এটাই বলবো, এই দুটা ছাড়া কোনো শর্টকাটস নাই ভাই। হার্ড ওয়ার্কের না আসলে কোনো শর্টকাটস নাই, টু বি অনেস্ট উইথ ইউ। মানে আমার গুরু গ্যারি ভির কথা বলতেছে। তো ক্রিয়েট অ্যান ইকোসিস্টেম, হ্যাভ টিমস, যেটা আমি বলতেছিলাম, টিমকে এই জিনিসগুলো শিখাই দেওয়া। এই জিনিসগুলো যদি টিম না শিখে তাহলে ওরা জাস্ট গেস করতে থাকবে, আর আপনার ঘোল বুঝাবে আর ভূগোল বুঝাবে, আর আপনি বলবেন যে কি হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন। কারণ এই সিস্টেম বাংলাদেশে আর কেউ এভাবে করে শিখায় না, আনফর্চুনেটলি। সো যেটা আমি বলতেছিলাম, অ্যান্ড যখন কোনো ফুটেজ, আমি যখন যেই কোনো ফুটেজ হোক, আমরা সবসময় যে কোনো ভিডিও, যে কোনো কন্টেন্ট, হুক ইজ ইম্পর্টেন্ট, হেডলাইন ইজ ইম্পর্টেন্ট, ফার্স্ট লাইন ইজ ইম্পর্টেন্ট। সো বলে না যে কি একটা মার্কেটার ডেভিড অগিলভি মনে হয় বলছেন এই কথাটা, যে আপনার $1 যদি স্পেন্ড করেন আই থিঙ্ক মার্কেটিং বা সামথিং বা কোনো হেডলাইন, বা বলছে কি প্রতি ডলারের 80 সেন্টসই চলে যাওয়া উচিত হইতেছে হেডলাইনে, মানে টাইটেল, মানে কপি, মানে থাম্বনেল, আমাদের ভাষায় যদি বলি। মানে আমি প্রথমে সিকোয়েন্স হবে, ফার্স্ট ইমপ্রেশন, আমি ফার্স্টে চিন্তা করব কনসেপ্টটা কি, কনসেপ্টটা যদি মজা হয়, আমি কনসেপ্টটা যদি বারবার ও মাই গড এত জোস কনসেপ্ট, আমি যদি আমার কনসেপ্টের প্রেমে পড়ে যাই তাহলে জোস, কনসেপ্টটা ভালো হতে হবে খুব, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে টাইটেলটা জোস হতে হবে, ক্লিক বেইটই করা যাবে না, ক্লিক বেইটই করে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। থাম্বনেল আমরা বলি লেজিট বেইট, লেজিট বেইট মানে কি এমন কিছু কন্টেন্টের ভেতরে সেটা আছে, কিন্তু মানুষকে এটা তো দেখানোর জন্য নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং থাম্বনেলটা ইম্পর্টেন্ট, হুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ফার্স্ট 3 সেকেন্ডস, ফার্স্ট 10 সেকেন্ডস কত বেশি আমি মানে কতটুকু আমি করতে চাচ্ছি, রাইট? তো আমি একটা যে জিনিসটা বলি যে এভরি সেকেন্ড অফ দ্য ফুটেজ হ্যাজ টু ফাইট ফর ইটস লাইফ। আমি কথাটা আবারও রিপিট করি, এভরি সেকেন্ড অফ দ্য ফুটেজ হ্যাজ টু ফাইট ফর ইটস লাইফ। এক্সাম্পল দেই, আমার ছোট ভাই আছে, সেটা ওর নাম হচ্ছে সামি দা কিউটিউবে, অনেক আগে ছোটবেলায় ভিডিও বানাতো 2021 সালে। তো সামি যখন ভিডিও বানাতো, তো ও একটা ভিডিওতে খুব ফেমাস হয়ে যায়, ওমিগল ভিডিও, কেউ সার্চ করলে এখনো পাবে ওমিগল, এটা দিয়ে ও মানে ওর ব্রেক থ্রু হয়। তো ওমিগল ভিডিও যখন ভিডিওটা বানাইতেছে, দেন আমাকে বলতেছে ভাইয়া তুমি একটু কিউসি করে দাও, কিউসি মানে কি কোয়ালিটি কন্ট্রোল করে দাও, একটু দেখো না কিভাবে কি করবো। তা আমি বলতেছি এটা তো বোরিং লাগতেছে, এই পার্টগুলো, এই পার্টটা এতটুকু কাট, ওই পার্ট কাট, এটাকে শাফেল করে এদিকে নিয়ে আয়। আমার একটা থিওরি আছে যে স্টার্ট উইথ এ ব্যাঙার, এন্ড উইথ এ ব্যাঙার। সো সবচেয়ে ব্যাঙার কোনো কিছু একটা শুরুতে থাকবে, সবচেয়ে ব্যাঙার কিছু শেষে থাকবে, আর মাঝখানে একটা সেমি ব্যাঙার থাকবে। তো আমি বললাম যে এইটুকু কাট, মনে করছে 15 সেকেন্ড একটা ফুটেজ, সেটাকে আমি 5 সেকেন্ড আনতে আছে না, ভাইয়া প্লিজ এটা কইরো না ভাই, এটা মানে কারণ অ্যাটাচড হয়ে যাচ্ছে, তো কষ্ট করছে, ও টাইম দিয়ে ওটা ফুটেজ করছে, এডিট করছে, তারপর আমি বলছি এটা কেটে দাও। সো ও খুব প্যারা খাই গেছে, তারপর ও কাটছে, কাটার পরে এবার তখন এটা মেক সেন্স করতেছে। সো কিছু সো এভরি ফুটেজ হ্যাজ টু, মানে এভরি সেকেন্ড অফ দ্য ফুটেজ হ্যাজ টু মানে ফাইট, যে ওর এক্সিস্টেন্সের জন্য ওর একটা রিজন থাকতে হবে আমি কেন এখানে আসি। সো এটার সিস্টেমটা আমরা যেটা বলি ভ্যালিউস পার সেকেন্ড। আমি আবারও বলতেছি ভ্যালিউস পার সেকেন্ড। আমি প্রত্যেক সেকেন্ডে কত ভ্যালিউ দিতেছি এখন হইতেছে এটার গেম। সবাই ডিজিটাল মার্কেটিং বা এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু আমি কত কম সময় কত বেশি ভ্যালু দিতেছি এটা হইতেছে এখন ম্যাটার করছে, কারণ মানুষের হাতে সময় কম, রাইট? সো এইটা তারপরে হইতেছে যেটা করা যেতে পারে যারা বিজনেসের জন্য আমি একটা প্রো টিপ দিয়ে দিই।
বিজনেস যারা করতেছেন তারা তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চান। আমি একটা শর্টকাট বলে দিই, এটা আমার জন্য খারাপ কিন্তু আপনার জন্য ভালো। কোলাবোরেট উইথ ন্যানো ইনফ্লুয়েন্সার্স। ন্যানো ইনফ্লুয়েন্সার্সদের রিটার্ন বেশি আসে। আমার দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিস কেন? কারণ তুই তো কনসাল্টিং করিস না, তোর কাছে এজেন্সি যায় না। না ও তো ন্যানো ইনফ্লুয়েন্সার মধ্যে পড়েই না, ও তো ম্যাক্রো ইনফ্লুয়েন্সার। ন্যানো ইনফ্লুয়েন্সার হচ্ছে 1000 থেকে 10,000 ফলোয়ার যাতে তাদেরকে কনসিডার করা হয় ন্যানো ইনফ্লুয়েন্সার। সো ন্যানো ইনফ্লুয়েন্সার্সকে যদি ঠিক মতো আপনার কাজে লাগাতে পারেন, বাট ওই জিনিসটা জানতে হবে যে কিভাবে করতে হবে। আপনি ইউটিউবে কাজ করতে পারেন, আমার সাথে যখন কনসাল্ট করবেন। আমাদের আজকে শুট হওয়ার আগে একজন আসলো, তুই জানিস, এবং তার জন্য আমরা ন্যানো এবং মাইক্রো ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করাবো। Right. Inshallah. So you can go with macro influencers, no problem with that, but you have to understand যে ওকে দিয়ে কি করবেন, বিকজ ম্যাক্রো যখন করবেন তখন ওকে তো বেশি মানুষ চিনে, সো আপনার খরচটাও বেশি যাবে, এটা মাথায় রাখতে হবে। একটা জিনিস না বলে না, ইউ হ্যাভ টু স্টে কনসিস্টেন্ট। আপনি যদি ফালতু ভিডিও বানান তাও কনসিস্টেন্ট থাকতে হবে। ফালতু ভিডিও ফালতু মানে ভ্যালু দিবেন, মানে অবশ্যই, মানে আপনি আপনার সর্বোচ্চ দিলেন, কিন্তু কথাটা হইতেছে যে কি, ওই যে আমি আমার ওই যে আপুটার কথা বললাম, যে আপুটা কি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করছে, বলেই তো সে 6th হইতে পারছে আউট অফ 400 পিপল, রাইট? রিপারপাস লাইক এ মেশিন। রিপারপাসের মিনিংটা একটু সুন্দর করে। রিপারপাস মানে এই যে আমাদের একটা এপিসোড আপনারা দেখলেন, এটা তো একটা মেইন এপিসোড আমরা করে ফেললাম, এরপরে দেখবেন এখানে রিল হিসেবে যাইতেছে, টিকটকে যাচ্ছে, এই যাচ্ছে ছোট ভিডিও ক্লিপ হিসেবে, এটা 10 মিনিটের আপনারা ক্লিপ, এটার আবার অডিও ভার্সন চলে যাবে, এটা অডিও ভার্সন যাবে আমাদের পডকাস্ট যাতে ওই কি বলে বিভিন্ন অডিও প্ল্যাটফর্মসে, স্পটিফাই, হ্যাঁ ওগুলাতে কোথাও আমরা আপলোড করি না, আমরা টিম আপলোড করে, শুধু আমরা সুপারভাইজ করতে হবে, আমাদের ম্যানেজারসদের সুপারভাইজ করে ফেলে। আরেকটা হচ্ছে কোলাবোরেশন করতে পারেন। সো কোলাবোরেশন ইজ এ গ্রেট ওয়ে। যখন আমার চ্যানেল এরকম ধাপ করে কমে যায় তখন আমি খুঁজি কার সাথে কোলাবোরেট করা যায়, কার সাথে কোলাবোরেট করা। মার্কেট এখন কে চলে, ওই কিরে মধুরে নিয়ে আসতে হবে। না প্রপারলি কোল্যাব করলে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসা যায়। হ্যাঁ না অ্যাবসলিউটলি। ব্র্যান্ডগুলো কি করে, ব্র্যান্ডগুলো অ্যাসোসিয়েট করে না, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেয় না, ইয়া করে না, সো তাদের ওই গুডউইলটা তখন ট্রান্সফার হয়ে যায়। তো এখানে আবার একটা মিসকনসেপশন আছে, এটা না বললে আবার এটা অন্যদিকে চলে যাবে। এখন অনেকে বলবে যে আমাকে কন্ট্যাক্ট করবে বা তোকে কন্ট্যাক্ট করতে পারে, যে ভাই আসেন আপনি আমরা কোলাব করি, রাইট? এখানে একটা মিসকনসেপশন। আপনি এমন কাউকে নিয়ে আনবেন না যাকে নিয়ে আনার পরের ভিডিওতে আর কেউ আপনাকে ভিডিও দেখতেছে না, তার মানে সে শুধু তার জন্য আনছে। এক্সাম্পল দিই, টু সেন্স পডকাস্ট আমরা শুরু করি কিভাবে শুরু করি, 2022 সালে আমরা শুরু করি জুন বা জুলাই মাসে। যখন আমরা শুরু করলাম তখন আমরা কিভাবে শুরু করছি, যারা ওজি ভিউয়ার্স 5%, আপনাদের মধ্যে যারা টু সেন্সের সেই ওয়েবক্যামের আমল থেকে আমাদের সাথে আছেন, প্লিজ তারা কমেন্ট করেন। যদিও এপিসোডের বেশ অনেক দূরে গিয়ে তারা তার মানে তারা আসলে ওজি। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি একটু প্লাগ করতেছি জিনিসটা। আপনারা যারা আসলে শর্টকাট নিতে চান, মানে শর্টকাট মানে কি ব্যাপারটা হইতেছে যে কি, মানে ওইভাবে করে তো শর্টকাট না, ইটস জাস্ট আপনি যদি একটা মেন্টরের গাইডেন্সে আপনারা যদি একটু বুস্ট নিতে চান তাহলে আমাদের বুট ক্যাম্পে জয়েন করতে পারেন। সেখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি, সাজ্জাদ ইনস্ট্রাক্টর হিসেবে আছে, আমাদের আরও ইনস্ট্রাক্টর আছে, আমাদের সাপোর্ট ট্রেনিং আছে, মানে আপনি ডিটেলস দেখে নিন। আর ফ্রি রিসোর্সেস ইউটিউবে আছে, ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান অলসো ডু দ্যাট, নো প্রবলেম, এখানে কোনো ইস্যু না। আমি কোনো মানে এটা জাস্ট অপশন, অ্যান্ড দেন ফ্রি নিউজ লেটার তো আছে, নো প্রবলেম। সো টু সেন্সের গল্প বলি, ওই যে ওয়েব ক্যামের জামানায় মনে আছে যে ওয়েব ক্যামে যখন আমরা করতাম, তো তোর এই কথাটা মনে আছে কিনা, ওই সময় কিন্তু আমি অলরেডি কানেক্টেড উইথ লট অফ ইনফ্লুয়েন্সার্স। ওই সময় তুই খুব ভালোভাবে হচ্ছে খালিদ ফারহান, এনায়েত চৌধুরী, রাফায়েত রাকিব, এদের সাথে তো মানে আমার কাছে, আমরা যখন প্রথম শুরু করি, সাদমান সাদিক, আয়মান সাদিক, আমার কাছে মনে হচ্ছিল প্রথম হয়তো বা তাদেরকে গেস্ট হিসেবে আনবি, এরকম আমার মনে হচ্ছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছিল, কিন্তু আনছি না, কেন নেই? ভেরি ইন্টারেস্টিং ছিল বিষয়টা, ভেরি ইন্টারেস্টিং। সো সাজ্জাদ আগে কন্টেন্ট ক্রিয়েশনে ছিল না, সাজ্জাদ কর্পোরেট ওয়ার্ল্ডে ছিল, এবং এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে সাজ্জাদ কন্টেন্টের সি এর মধ্যেও ছিল না, মানে এই যে ইউটিউব ওয়ার্ল্ডের, এবং আমাদের যখন ইউটিউব নিয়ে আগে কথা হইতো ওই সময়, এটা খুব মজার জিনিস যে আমরা কি করতাম তখন, ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করতেছি, মনে কর আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানি, এটিএল বিটিএল, ওটা তো আছে, আমরা তখন বিজনেসের গ্রোথ নিয়ে কাজ করতেছি, হ্যাঁ কোম্পানিগুলো, এক্স্যাক্টলি এগুলো নিয়ে খুব বেশি ফোকাস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস গ্রোথ খুব বেশি ফোকাস, হ্যাঁ সেই জন্য আমাদের কন্টেন্ট লাগে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট মানে কন্টেন্ট ক্রিয়েশন ইন জেনারেল যেভাবে করে তুই করতেছিলি তার তো আশেপাশে নাই, তোরে কেন নিলাম? হ্যাঁ, তাই না, তোরে তখন আমি কেন নিতে গেলাম, তাই না? তো এটা এখানে তো আমার আরো অনেক ভাই ব্রাদার ছিল, অনেকে চিনতাম, যাদের অনেক
ফলোয়ার্স ছিল, True, বাট true, true. তোর সাথে আমি এটা একটা রিজন আছে, but আমি তো সেটা- ফার্স্টে গেস্ট হিসেবে আসছিলাম। হ্যাঁ একটা এপিসোডে গেস্ট হিসেবে ছিল, মনে হয় নাফিস সেলিম চ্যানেলটাতে থাকার হ্যাঁ, কথা নাফিস এখনো। এখন থাকার কথা। হ্যাঁ কি জানি ভালো ম্যানেজার হবেন কিভাবে, হ্যাঁ, নাকি কিছু ভালো একটা। ম্যানেজার এরকম তখন একটা। খুব ট্রাই আউট করতেছিলাম আর কি, হ্যাঁ, true, এক্সপেরিমেন্ট true, true. করতেছিলাম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন ওয়েবক্যাম, আমি কিন্তু ওয়েবক্যাম দিয়ে করছি, হুম, ওই সময় আমি আমার ভিডিও করতেছি খুব প্রোডাকশন ভ্যালু হাই করে, হ্যাঁ, কিন্তু আমিও টুরসেন্স করতেছি হ্যাঁ, ওয়েবক্যাম দিয়ে। webcam করে। কেন করতেছি? কারণ এটা আমি হ্যাঁ। এমভিপি তৈরি করতেছি। এমভিপি কি? মিনিমাম Minimum viable ভায়াবল product. প্রোডাক্ট। মানে আমি পাইলটিং এর জন্য যা লাগে, কি বলে পাইলটিং এর জন্য যা আচ্ছা লাগে, পাইলটিং এর পাইলট জন্য, প্রজেক্ট, পাইলট প্রজেক্ট। পাইলট প্রজেক্ট করার জন্য যা যা লাগে। সো পাইলট প্রজেক্টের জন্য আমরা বেসিক্যালি যে এমভিপি বলি বা পাইলট করতেছিলাম, যে এটা কি আদৌ মানুষ খাবে কি খাবে না বোঝার জন্য। এখন অনেকে আছে যে ঝাঁপাই পড়ে হয়তো বা ও নাফিস সেলিম বা সাজ্জাদ এত টাকাতে ঢুকছে, আমিও করি, কিন্তু আমি তো তার আগে টেস্ট করে 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 নামছি। আমি তো আই স্টার্টেড স্মল, রাইট? সো ওই সময়টা আমরা পুরো পিওর এক্সপেরিমেন্ট ছিল। আমি চাইলেই হয়তো বা স্টুডিও ভাড়া টাড়া করে করতে পারতাম, বাট আগে আমি দেখতে চাইছি যে কি এটা আদৌ মানুষ খায় কিনা। সো ওইটা আমরা করছি 6, 7, 8 মাস, এবং আমি কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার ফার্স্টে নিয়ে আসিনি, Yes. কন্টেন্ট ক্রিয়েটার্স আননি, কারণ টু সেন্স নিজের দমে উঠতে হবে। Yep. এটা কারো অন্যের দমে উঠা যাবে না, রাইট? খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই জিনিসটা যখন আস্তে আস্তে মানুষ টু সেন্সের প্রেমে পড়া শুরু করলো, তারপরে আস্তে 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 পরে আমরা অন্য অন্য ইয়াদেরকে নিয়ে আসা শুরু ওই করলাম। সময় কিন্তু দেখা যাচ্ছে পাশে ট্রাইনোমিয়াল হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, 3 হ্যাঁ, জন হ্যাঁ। খুব Star. জনপ্রিয় স্টার, স্বাভাবিক, খুব 3 জন জনপ্রিয়। আর এইদিকে হচ্ছে তোকে মানুষজন চিনে, হ্যাঁ, কিছুটা চিনে তখন, হ্যাঁ, হ্যাঁ। চিনে, আলহামদুলিল্লাহ। আমি আছি, আর আমরা কি করতেছিলাম তখন? আমরা বিজনেসের এমন এমন ব্যক্তিদের নিয়ে আসার চেষ্টা করতেছিলাম, তাদের সোশ্যাল মিডিয়ায় ওরকম পরিচিত দেওয়া লাগবে না, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট তারা ভ্যালু দিয়ে যাবে ওই মুহূর্তে। হ্যাঁ, আমাদের ওই নেটওয়ার্কগুলো, অফলাইন নেটওয়ার্কগুলো খুব কাজে দিচ্ছিল তখন। yes. মজার ব্যাপার হচ্ছে, এত কথা কেন বলতেছিস, আমি যদি এটা এই জায়গা থেকে একটু সাম আপ করি, সেটা হচ্ছে যে আমার প্রশ্ন ছিল তখন, নাফিস ও সে আসবে কিনা, যেমন মনে করি খালিদ ফারহানকে কি ইনভাইট করা হবে কিনা প্রথম 5-6টা এপিসোডে, না তারপরে গিয়ে ইনভাইট করা হবে, এরকম এরকম করে ফার্স্টে বলতেছিল। আমার প্রশ্ন থেকে কেন হুম, কেন খুব সুন্দর একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে খালিদ ফারহান আজকে আসবে, ওর ফলোয়ারদের বড় একটা অংশ এসে দেখে চলে যাবে, তার পরের দিন থেকে কিন্তু খালিদ ফারহান যেখানে, তারাই সেখানেই চলে যেতে থাকবে। ওই মানুষগুলো আসার পর যে ভ্যালুটা পাবে, টু সেন্সের সাথে যে তাদের একটা কানেকশন তৈরি হবে, সেই জন্য আগে নিজেরা রেডি হই। এটা ঠিক আছে, আপনি ডে ওয়ানেও খালিদ ফারহানকে বা আপনি নাফিস সেলিমকে কোনো এক জায়গায় নিয়ে যাইতে পারেন মেবি, কিন্তু ক্যান ইউ অ্যাসিওর যে যারা আসবে তারা পরের এপিসোডও মাস্ট আসবে? হুম। আপনি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা যাইতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত রিস্কি হয়ে যায় আপনি এরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ইনভাইট করা। মানে আপনি কেন কন্টেন্ট বানাচ্ছেন? প্রপার একটা পারপাস থাকা। TCP3 এর একটা মেম্বার, ওর নাম নিব, সাইম নাফি ওর নাম। কয়দিন পরে মানুষ অনলাইনে দেখতে পাবে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। সো এই ছেলেটা আমাদের CCP3 এর মেম্বার। সো খালিদ ফারহান একটা ছোটখাটো একটা শার্ক ট্যাঙ্কের মতো একটা করেছে। এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে এরকম একটা করতেছে, ভালো একটা উদ্যোগ। খালিদ ফারহান, রাফাত রাকিব ভাই, মানে খালিদ ফারহান ইনিশিয়েট করছে আর কি, মানে এটা ওর চ্যানেল থেকে যাবে। সো এই ছেলেটা CCP3 এর আমাদের সিসিবি আমাদের যারা স্টুডেন্টস কানেকশনের ডেপথটা বোঝায়। বিকেলবেলা আমার এখানে আসছে, বিকেলবেলা এসে আমাকে পিচ করতেছে, আমার কাছে ভাই আমার একটা বোর্ড গেম আছে, বোর্ড গেমটা আমি আপনার করি। দেন আমাকে বলতেছে, গল্প বলছে, তেমন হচ্ছে তোমার স্টোরি মিসিং, দিস নো স্টোরি, মানে তোমার কি স্টোরি বলতেছো? ইউ নট সেলিং বোর্ড গেম, ইউ আর সেলিং হোয়াট? বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, ফ্রেন্ডসের সাথে যে বন্ডিং। দেন আমি ওকে কিছুটা গাইড করি, এই সেই, ওকে তারপর তো তোমাদের এটা এইভাবে করে করো। আমার তারপর তুমি কার সাথে কম্পিট করছো, সেটা খেলতে কতক্ষণ হবে, তারপর আরও কিছু মেট্রিক্স আমি জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ আমাকে তারপর সে দাওয়াত দিছে, সে 5 লাখ টাকা রেইজ করছে। আলহামদুলিল্লাহ 5 লাখ টাকা রেইজ করছে। ওদের কিন্তু সেলস অত বেশি না, বাট এটা পটেনশিয়াল অনেক ভালো, এবং এটা আমি নিজেও খেলছি, খুব মজা পাইছি। আমি স্টোরি দিয়েছিলাম। এবং সে আবার CCP5-এ ঢুকতেছে। CCP5-এ আমাদের সর্বোচ্চ পরিমাণে রিটেক মানে রিটার্ন করতেছে স্টুডেন্টস, সর্বোচ্চ পরিমাণ। কোনো বুট ক্যাম্প এরকম আলহামদুলিল্লাহ। মানে যদিও আস্তে আস্তে মানে বুট ক্যাম্পগুলো আরো বেশি এনরিচড হচ্ছে, তারপরও যারা করে গেছে তারা মনে করতেছে আবারও করবো। হ্যাঁ, কারণ বিকজ অফ দ্য কমিউনিটি, বিকজ অফ দ্য কানেকশনস দ্যাট দে গেট। এটা আরেকটা নামই নেই, এই যে এটা হচ্ছে আশরাফুল ইসলাম জীবন। আপনি এটা রকমারিতে ইনার বই পাবেন, খুব ভালো মানুষ, এবং আমার কথা বললেও আপনি পাবেন। রকমারিতে ভেরি পজিটিভ রিভিউ,
ভেরি ভেরি পজিটিভ। দিস আর মাই স্টুডেন্টস। আমি আরও কিছু এক্সাম্পল আরও হয়তো বা এখানে দেখাতে পারতেছি না, এবং অনেক উদ্যোক্তা বের হচ্ছে এখান থেকে। আমি মনে হয় একটা উদ্যোক্তা একটা ক্লাব বানাতে হবে আমার, মানে এন্টারপ্রেনার্স অফ ইম্প্যাক্ট একাডেমি, এরকম একটা আমরা বানাবো হয়তো বা, যে শুধুমাত্র বুট ক্যাম্পের, এবং আমাদের যে একটা ডে লং ট্রেনিং হবে হয়তো বাই দ্য টাইম আপনারা দেখবেন এটা হয়তো মিস হয়ে যাবে। তো যাই হোক, ওইখানে আমরা এটা আমি বলছি যে ঠিক আছে তুমি এটা নিয়ে আসবা, তোমার জন্য একটা আমি বুথ দিয়ে দিব, তুমি মানে সেল করো, ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার উইথ মি এনি রেভিনিউ অর এনিথিং, লেট মি জাস্ট সাপোর্ট ইউ। দিস আর জাস্ট এক্সাম্পলস যে এই জিনিসগুলো আসলে ইউ নট only learning, you're also getting all these connections and network and then access to a lot of things. যেটা বললাম না যে ও যে আজকে আমরা একটা বলতেছিলাম যে আনফেয়ার অ্যাডভান্টেজ জিনিসটা কি, যে কিছু মানুষ আমার মনে করছে কি ভাই নাফিস ভাইয়ের তো আজকে অনেক ফলোয়ার্স আছে, এই আছে, অমুকের টাকা আছে। সো আনফেয়ার অ্যাডভান্টেজ নামে একটা বই আছে, বইটা আপনারা পড়বেন। আমি একটু বলি, এখানে হইতেছে মাইলস বলে একটা কনসেপ্ট আছে, MILES। মাইলস মানে মানি, ইউ আইদার হ্যাভ মানি, ইউ আইদার হ্যাভ ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইট, ইউ আইদার হ্যাভ লোকেশন, মানে আপনার সারাউন্ডিং কি, আপনি কোথায় জন্ম হয়েছে, আপনি USA, বাংলাদেশ, সিলিকন ভ্যালি কোথায় জন্ম হয়েছে, দ্যাট অলসো ডিপেন্ডস on your luck and whatnot, education and expertise, and S হইতেছে আপনার your surrounding, personal branding, credibility and whatnot. আমি খুব শর্টকাটে বলতেছি বিকজ ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না। একটা কারণেই শুধু আপনি পারবেন না, সেটা হইতেছে যে ভাই আপনি যদি এক্সকিউজ দেন, ভাই আপনি যদি পারফেকশনিজমের ওই জালের মধ্যে আটকায় যান, আপনার মধ্যে যদি ইম্পোস্টার সিনড্রোম কাজ করে, এই কয়েকটা জিনিসের মধ্যে যদি আটকায় যান, তাহলে ভাই এটা খুবই ডিফিকাল্ট হবে। আর এই জায়গাটা আপনাকে হেল্প করার জন্য ইউ রিয়েলি নিড এ কমিউনিটি। আপনি একা করাটা আসলে টাফ হয়ে যায়। এই জন্য আমি সবসময় কমিউনিটির সাথে থাকতে পছন্দ করি, যে কমিউনিটির সাথে থাকলে দেখা যাবে একটা আলাদা একটা জোশ থাকে, আলাদা একটা মজা লাগে। এনিওয়েজ, চল আমাদের মোটামুটি একটা আই হোপ যে মানুষ খেলতে পারবো। সো যাই হোক, সাজ্জাদ খেলতে থাকুক, ও মজা পেয়ে গেছে। এটা খুব মজাদার একটা গেম। হ্যাঁ, এবং এটা হইতেছে 2 থেকে 6 জন মিলে খেলতে পারবে। এরকম আমাদের অনেক প্রোডাক্টস, অনেক কিছু করতেছে আলহামদুলিল্লাহ, মানে বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। এবং আমাদের বা যারা জয়েন করতেছে, মানে বলে শেষ করতে পারবো না। বুট ক্যাম্পেও তো এরকম বেশ কয়েকজন আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ঢুকে পড়ে কিন্তু বিজনেস গ্রো করতেছে। মানে সোনিয়া আক্তার আপু, হ্যাঁ, বিজনেসে অনেকে ইটস ক্রেজি। যাই হোক, আই রিয়েলি হোপ যে আপনারা এই পডকাস্ট থেকে, এই এপিসোড থেকে আপনারা ভ্যালু পেয়েছেন। আপনাদের কাছে কোন ভ্যালুটা আপনাদের কাছে মানে কানেক্ট করতে পারছে, আপনার কাছে মানে হ্যাঁ এইটা আমি আজকে থেকে কাজে লাগাবো, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড টেক অ্যাকশন টুডে। ভাই, when do you need to start content? বলেছে আপনি কন্টেন্ট কবে শুরু করবেন জানেন? yesterday. It's already late. Or the next best day to start content is today. So start creating content, start taking action নিন। কমেন্ট দিয়ে শুরু করেন, কমেন্টে লেখেন, আমাদের ফ্রি নিউজ লেটার আছে সেখানে সব সাইন আপ করেন, ইটস ফ্রি, কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না। অ্যান্ড প্লিজ স্টার্ট এনগেজিং ইন এ কমিউনিটি। আমাদের একটা ইভেন গ্রুপ আছে, ক্রিয়েটার্স অফ ইম্প্যাক্ট। ইটস এ পাবলিক গ্রুপ, ইউ ক্যান ইভেন জয়েন দেয়ার, ইউ ক্যান আস্ক আস কোয়েশ্চেন্স, ইউ ক্যান এনগেজ, ইউ ক্যান শেয়ার ভিডিওস। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আপনারা, আমি খুব খুশি আপনারা যদি বলেন যে কি ভাইয়া আমি আসলে এই এপিসোডটা থেকে এগুলো শিখতে পারছি, অথবা যদি শিখতে নাও পারেন তাহলে আপনি আমাদেরকে সাজেশন দেন যে ভাইয়া আপনি এটা করেন, বা আপনাদের যদি বলেন যে নেক্সট এপিসোডে কি চাচ্ছেন আমাদের কাছ থেকে, যেখানে আমরা দুজন হোস্ট হিসেবে যদি আপনাদের খেদমতে আসতে পারি, প্লিজ লেট আস নো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনি যদি আপনার ব্যবসাটাকে আসলে ব্র্যান্ড তৈরি করেন, আই উড বি ভেরি হ্যাপি। আপনি যদি নিজে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে ইম্প্যাক্টফুল কাজ করতে পারেন, I would be ready. We would be really happy. Allah barakah. Thank you so much. Assalamu alaikum warahmatullah.